গুড ইভিনিং। প্রত্যেকে আমার গুড ভয়েস ইভিনিং ক্লিয়ার আসছে স্যার। সবার? ওকে, সবার কাছে ভয়েস ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, ভয়েস স্যার। সবার কাছে ক্লিয়ার আসছে? ওকে। তো দেখো আজকের ক্লাসটা যেটা আছে, দিস ইস দ্য লাস্ট ক্লাস অফ ডিআই ক্লাস 6। আর তার আগের কিছু ক্লাসের কোয়েশ্চেন পেপার আছে সেগুলোও করানো হবে। সাথে তোমাদের কিছু প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। দেখো প্র্যাকটিস সেশন বলে একটা পিডিএফ আছে। তো ওইটাও করানো হবে। তো সবকিছু মিলিয়ে যে ক্লাসটা হবে, তো সবাই তার আগে আমি একটা কথা বলে দিই। হুম, ডিআই এর যদি কারো কিছু প্রবলেম থাকে, তোমরা আলাদা করে প্রবলেমগুলো লিখে রাখবে। আমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিতে পারো, সেটা সলভ হয়ে যাবে। দরকার হলে আরো একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা আমি করব, সেটা এখন না। এখন এই তো ৬ টা ক্লাস হলো। ডিআইটা মোটামুটি কমপ্লিট। এরপর তোমরা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করো। ছোটখাটো প্রবলেম হলে সেগুলো আমাদের গ্রুপে পাঠিয়ে দেবে। আমি সুব্রতকে ফরওয়ার্ড করে দেব। বা সুব্রতর সঙ্গে যাদের ডাইরেক্ট কনট্যাক্ট আছে ডাইরেক্ট সুব্রতকে পাঠাতে পারো। আর তারপরেও বেশি অসুবিধা হলে ১ টা ২ টো ক্লাস পরে এরেঞ্জ করে দেব। অসুবিধা নেই। ঠিক আছে? ঠিক আছে। ওকে স্যার। হুম, হুম। তো দেখো আজকের ক্লাসের পিডিএফ সবাই পেয়েছো। তো ওটা তোমাদের টপিকেই আছে, লাস্ট টপিক ডেটা অ্যান্ড গভর্নেন্স। তো সেই টপিকটা নিয়ে আজকে একটুখানি ছোট একটা ডিসকাশনের ব্যাপার আছে। ওখানে বেশি কিছু ইনফরমেশন দরকার নেই, তোমাদের প্র্যাকটিসটা দিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাইটাল। তো প্র্যাকটিসটার উপরই জোর দেব। বাট যেহেতু টপিকে আছে তো সেটাকে অবশ্যই ডিসকাস করে দেওয়া উচিত। তো ডেটা অ্যান্ড গভর্নমেন্টস আর কিছুই নয়, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিংবা বলতে পারো শুধুমাত্র আমাদের গভর্নমেন্ট কেন, বাকি অন্যান্য দেশেরও গভর্নমেন্ট যে সমস্ত ইনফরমেশন তার সিটিজেনের ওপর কিংবা তার বিভিন্ন ফ্যাক্টরির ওপর বা তার কোনো পাবলিক প্রপার্টির ওপর, অর্থাৎ গভর্নমেন্ট প্রপার্টিকে বলা হয় থাকে পাবলিক প্রপার্টি, আর যারা নিজস্ব ওনার হয় তাকে বলা হয় থাকে প্রাইভেট প্রপার্টি। তো পাবলিক প্রপার্টির ওপর এরম যে সমস্ত ডেটা গুলো থাকে সেগুলোকে একেকটা স্টোর করে, এবং প্রতিটা ডেটা স্টোরের পিছনে কিছু, কিছু রুলস থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। যাতে সেই ডেটার ইনফরমেশন নিয়ে কেউ সেটাকে মিসইউজ না করতে পারে। বলতে পারো যে যেমন ডেটা নিয়ে বর্তমান দিনে সবথেকে বেশি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ransom কল কিংবা ransom অ্যামাউন্ট দাবি করা। যেটা একটা মানুষকে অনেকটাই ব্ল্যাকমেইল টাইপের সিচুয়েশন এ ফেলে দেয়। তো এটা অনেকেই ফেস করে। যেমন অনেক কম্পিউটার্স যারা আছে, যারা হ্যাকার হয়, তারা কি করে এইভাবে আর্নিং করে। অনেক ইম্পোর্টেন্ট পারসন বা অন্যান্য ব্যক্তিত্বদের ডেটাটাকে কি করে কম্পিউটারকে জাস্ট ভাইরাস থ্রু দেয়, এবং সেই লকের পাসওয়ার্ড আইডি যদি সে প্রপারলি না পুট করে, তো তাহলে কি হবে, কম্পিউটারের যত ইনফরমেশন আছে সব ডিলিট হয়ে যাবে বা ইরেজ হয়ে যাবে। তো ওই পাসওয়ার্ড বা আইডি পাওয়ার জন্য কি করা হয়ে থাকে, ransom কল করা হয়ে থাকে যে এত অ্যামাউন্ট পে করো এই অ্যাকাউন্টে, তোমার পাসওয়ার্ড আইডি বলে দেওয়া হবে, তুমি এটাকে আবার সিকিউরলি ইউজ করতে পারবে। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাকে নিয়ে বিভিন্ন রকম ব্ল্যাকমেইলিং বলা হয়ে থাকে। বাট বর্তমানে আমাদের গভর্নমেন্টস এর কিছু, কিছু রুলস আছে। আমি যেটা আজকে পিডিএফ এ দিয়েছি। তো জাস্ট ডেটা গভর্নমেন্টস কি, আর এর কি, কি সুবিধা আছে, আর বেনিফিট কি, কি আছে যেমন টপিকেই লেখা আছে। আর ডেটা গভর্নমেন্টস এর সাথে আমাদের ল সেটা কি, কি আছে, জাস্ট ছোট্ট একটু ডিসকাশন করে নেবো আজকে ক্লাস 6 এর। দেন আমি প্র্যাকটিস করাবো তোমাদের। ঠিক আছে? তো দেখে নাও ডেটা গভর্নমেন্টস এর একটা সুন্দর একটা ডেফিনিশন দেয়া আছে, যেটা বোল্ডে লেখা আছে। Data governance includes the people and process that technologies needs to manage and protect the company's data asset in order to guarantee generally understandable, correct, complete, trustworthy, secure and discoverable corporate data. তো এটা কি লেখা আছে ভালো করে বুঝে নাও। আমাদের যেমন প্রাইভেট কোম্পানিও আছে, তেমন গভর্নমেন্টেরও নিজস্ব কোম্পানি আছে। আমরা সেটা অনেকে হয়তো জানি না। গভর্নমেন্টও নিজস্ব কিছু, কিছু কোম্পানি আছে। যেমন ধরো ইন্ডিয়ান অয়েল, এটা অনেকটা সেমি গভর্নমেন্ট টাইপের। ইন্ডিয়ান অয়েল আছে, কিংবা ধরে নাও সেল আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই লিমিটেড টার্মস গুলো, ইন্ডিয়া লিমিটেড টার্মস গুলো যেখানে, যেখানে কোম্পানির পাশে পাবে সেগুলো সব গভর্নমেন্ট ওন্ড কোম্পানি। বা ডিএফসিসিআইএল, ডেডিকেটেড ফ্রেট করিডোর বলে যে আমাদের মালবাহন গাড়ি চালানোর জন্য যে সমস্ত কোম্পানি, সেটা শুধুমাত্র মাল পরিবহন করে, অর্থাৎ মালগাড়ি চালায় সেই রুট দিয়ে। তো সেরকমই কিছু, কিছু কোম্পানি আছে
তো তাদের তো ডেটা স্টোর করে রাখতে হয়। কোথা থেকে এক্সপোর্ট হলো, ইম্পোর্ট হলো, কত র মেটেরিয়ালস লাগলো, কত লেবার কস্ট লাগলো, কত ইলেকট্রিসিটি পে করা হলো। সমস্তটাই ডেটা স্টোর করে। তো গভর্নমেন্ট যেমন ডেটা স্টোর করে, তেমনও তার প্রাইভেট কোম্পানিও ডেটা স্টোর করে। তো এটাই হচ্ছে গভর্নমেন্ট যে সমস্ত ডেটা স্টোর করে, সেগুলোকে বলা হয়ে থাকে ডেটা গভর্নমেন্টস বা ডেটার স্টোরেজ করাকে বা ডেটা যেগুলো সমস্ত ডেটা শুধুমাত্র এটা নয়, আমাদের সিটিজেনদের ডেটাও স্টোর করে গভর্নমেন্ট। যেমন আধার কার্ড ইস আ বড় ডেটা স্টোরেজ। বলতে পারো পার্সোনাল ইনফরমেশন ওখানে সব থাকে। বায়োমেট্রিক থেকে শুরু করে রেটিনা সমস্ত কিছু ওই ডেটা আমাদের স্টোর থাকে গভর্নমেন্টের কাছে। অর্থাৎ আধার কার্ড আমরা যারা বানিয়েছি তাদের সমস্ত ডিটেইলস একটা শুধুমাত্র রেটিনা স্ক্যান কিংবা বায়োমেট্রিক থ্রু সমস্ত ডিটেইলস গভর্নমেন্টের কাছে পেয়ে যাওয়া যায়। তো এইটাও একটা বলতে পারো ডেটা স্টোরেজ। এটাও গভর্নমেন্ট স্টোর করে রাখে। তো 21st centuries এটা কি বলছে দেখো, witnesses such an explosive rich number of ways which we use information widely referred to as the information age। এই যে এজটা চলছে আমাদের 21st century, এটাকে বলা হয়ে থাকে ইনফরমেশন এজ বা আইটি এজ ও বলতে পারো। ঠিক আছে? তো এটা বিলিভ বাই 2020 মানে 2020 তে দেখা গেছে যে গ্লোবাল ভলিউমের এক্সপেক্টেড রিচ হচ্ছে 44 জেট্টাবাইট। এই যে জেট্টাবাইট এটা একটা হিউজ পরিমাণ মেমোরি। বলতে পারো প্রচুর বড় ডেটা। তো 2020 তেই এই আমাদের ইনফরমেশন এজে শুধুমাত্র একটা বছরে 44 জেট্টাবাইট ইউজ করা হয়েছে শুধুমাত্র ডেটা স্টোরেজের জন্য। এর মধ্যে Facebook, WhatsApp অ্যান্ড অল ওভার দ্যা ইন্ডিয়া Google বা YouTube সমস্ত কিছুকে নেয়া হয়ে থাকে। তো 44 জেট্টাবাইট শুধুমাত্র স্টোরেজ করা হয়েছে। কোথাও না কোথাও তোমার ইনফরমেশন স্টোর তো করতেই হয়। তার জন্য মেমোরি লাগে। সেই মেমোরিটা একটা জায়গায় স্টোর থাকে যেটাকে আমরা অনেক সময় যেটা আইসিটি ক্লাসেই বলো বা হায়ার এডুকেশন ক্লাসে তোমাদের পড়িয়েছি ক্লাউড স্টোরেজ বলা হয়ে থাকে। অর্থাৎ আমার ইনফরমেশন Google এর কাছে স্টোর থাকলো। তার মানে Google তো কোথাও না কোথাও সেই মেমোরিটাকে সেভ করে রেখেছে। তো সেটা এরকমই অনেক ইনফরমেশন গভর্নমেন্টেরও স্টোরেজ হাউস থাকে। তো সেই স্টোরেজে গিয়ে স্টোর হয়ে থাকে। তো এটা আমাদের শুধুমাত্র ইন্ডিয়াতেই 44 জেট্টাবাইট বা সরি গ্লোবালি 44 জেট্টাবাইট ইউজ করা হয়ে থাকে। তো এইগুলো নিচেও সেই ব্যাপারে ইনফরমেশন দেয়া আছে। Much more information consists of personal details retailing individual including ইনফরমেশন রিলেটেড প্রোডাক্টস অ্যান্ড পারচেজ। তুমি যা কিছু কিনেছো, কোথায় ট্রাভেল করেছো, সমস্ত কিছু স্মার্ট ডিভাইসের সঙ্গে ইন্টারনেট কানেকশন থাকলে আমি এটা আইটিসির ক্লাসে বলেছি তো আবার রিপিট করলাম না। তোমার ডিভাইসের সাথে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তো তুমি কোথায় ট্রাভেল করছো, কার সাথে মানে কোথায় কখন যাচ্ছো, কি পারচেজ করছো সমস্ত স্টোরেজ হয়ে যায় সেখানে। তো ডেটা অ্যান্ড গভর্নমেন্টস কি, কি এটা একটু বুঝে নেবো, বেনিফিটটা বুঝে নেবো আর রুলস কি, কি আছে আমাদের বুঝে নেবো। এই নিয়েই আজকের এই টপিকটা শেষ হয়ে যাবে। তো দেখে নাও ডেটা অ্যান্ড গভর্নমেন্টস টা একটু পড়ি। এতক্ষণ যেটা পড়লাম ইনফরমেশন বোঝালাম, ডেটা গভর্নমেন্টস কি বোঝালাম। আর কত মেমোরি ইউস হয়েছে সেটা একটা ইনফরমেশন দিয়ে দিলাম। তো দেখো ডেটা অ্যান্ড গভর্নমেন্টস ইস আ প্রাইমারি ইউস টু রেফার স্ট্র্যাটেজি অফ ম্যানেজিং অ্যান্ড কন্ট্রোলিং ডেটা। তো দেখো ডেটা অ্যান্ড গভর্নমেন্টস সবথেকে যেটা ১ম কাজ সেটা হচ্ছে ডেটাকে ম্যানেজ করা। আর সাথে, সাথে কন্ট্রোল করা। এই সমস্ত জিনিস নিয়ে একটা ডেটা আ তোমার যে আমাদের স্টোরেজ থাকে এই গভর্নমেন্টের কাছে, সেই স্টোরেজটাকে রাখা হয়ে থাকে। অর্থাৎ ডেটা ম্যানেজ করা হয় এইভাবে। তারপরে দেখো নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে দেখো ডেটা গভর্নমেন্টস ইস ওভারঅল ম্যানেজমেন্ট আচ্ছা এটা পড়লাম। নেক্সট লেখা আছে দেখো ডেটা গভর্নমেন্ট ইস ওভারঅল ম্যানেজমেন্ট অফ ডেটা অ্যাভেইলেবিলিটি relevancy, usability, integrity and security। তো দেখো আমাদের আধার কার্ডে যা কিছু থাকে সবকিছু সিকিউরলি রাখতে হয়, ইউজফুল রাখতে হয় আর অ্যাভেইলেবল রাখতে হয় অলওয়েজ সেটা যাতে থাকে, স্টোর করা থাকে। নেক্সট দেখো লেখা আছে সপ্তম সি-তে the drivers of data governments are usually regulatory and legal requirement. However, a government's rules can be any practice to which the organization wishes to adhere। অর্থাৎ দেখো এটা বলেছে the diverse data government মানে হচ্ছে বিভিন্ন ধরনের গভর্নমেন্টস ডেটা ইউজুয়ালি রেগুলেট কে করে আর রিকোয়ারমেন্ট কোথা থেকে আসে বা গভর্নমেন্ট রুলস কি, কি আছে এগুলো সবকিছু আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন প্র্যাকটিস করে অর্থাৎ মানে এগুলোকে দেখভাল করে।
আর এই অর্গানাইজেশন এইগুলোকে লক্ষ্য নজর রাখে, সেটা সিকিউরিটি নিয়েও লক্ষ্য নজর রাখে। সমস্ত কিছুটাই এই ডেটা গভর্নেন্স এর কাজ থাকে। নেক্সট দেখো, governments often dictate where the certain type of data may be storage and codified data protection method such as encryption or password strength. গভর্নমেন্ট এটাও লক্ষ্য রাখে যে কোথায় এটাকে স্টোর করা হবে, কিভাবে কোডিফাইড করা হবে, অর্থাৎ যেটাকে কোডে রাখা হবে যাতে কেউ এই কোডটাকে ব্রেক না করতে পারে। যেমন আমরা যদি আধার কার্ড থেকে কেউ যদি অনলাইন আধার কার্ড ডাউনলোড করো, সেটা দেখবে আধার কার্ড ডাউনলোড করার পর সেইটা পাসওয়ার্ড প্রটেক্টেড হয় এবং পাসওয়ার্ড প্রটেকশন এর একটা রুলস থাকে। সেই রুল বা তোমার নাম আর আইডি দিলে সেইটা খুলবে। কিংবা কেউ যদি ব্যাংক ডিটেইলস ডাউনলোড করো, থ্রু মেইল ব্যাংক ডিটেইলস কারো কাছে যদি আসে, সেটাও পাসওয়ার্ড প্রটেক্টেড থাকে। সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সাথে কিছু ডেট অফ বার্থ এর কম্বিনেশন এ সেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হয়। যেটা তোমার কাছে প্রাইভেট ইনফরমেশন। এই ইনফরমেশনটা যে সে খুলতে পারবে না। তো এইগুলো হচ্ছে প্রোটেকশন। এরকম ছোট, ছোট প্রোটেকশন গভর্নমেন্টও নিয়ে থাকে। এইগুলো জাস্ট উদাহরণ দিলাম। Scam dictate how to back up data, who has access data, and when archived data should be destroyed. গভর্নমেন্ট এটাও সিদ্ধান্ত নেয় যে কখন এটাকে ব্যাকআপে রাখা হবে, অর্থাৎ ডেটার একটা আরেকটা কপি রাখা হবে। হতেই পারে আধার কার্ডের যা আজকে স্টোরেজ আছে সেটা কোনো কারণে ডেস্ট্রয় হয়ে গেল। ডেটা অবশ্যই মেশিনারি জিনিস, সেখান থেকে উড়ে যেতেও পারে। তো যে ব্যক্তির ইনফরমেশন উড়ে যাবে সে তো তাহলে সেখানে ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক সমস্ত কাজ তার আর হবে না। তো গভর্নমেন্ট অবশ্যই সেটাকে ব্যাকআপ রাখে, আপডেট রাখে। তার সাথে, সাথে কে একে অ্যাক্সেস করবে সেটারও পারমিশন দেওয়া থাকে তাকে। এবং সেই ডেটাটা কখন যদি প্রয়োজন শেষ হয়ে যায় তাকে কি করে ডেস্ট্রয় করবে সেটাও চিন্তাভাবনা নেওয়া থাকে। তো গভর্নমেন্টের সঙ্গে ডেটার যে কানেকশনটা সেটা যে এতক্ষণ পড়ালাম, যার বুঝতে অসুবিধা হয়েছে আ জিজ্ঞাসা করে নিতে পারো। তারপরে আমি নেক্সট টপিক তোমাদের বলব। উম এখান অব্দি বুঝতে কারো অসুবিধা? আমার স্যার কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাকিদের সবারই ঠিকঠাক বুঝতে পারছো? তাপস, আ বা রুবিনা, রিয়া যারা, যারা আছো প্রত্যেক ক্লাসে সবাই বুঝতে পারছো? হ্যাঁ, স্যার। ওকে, ঠিক আছে। চলো নেক্সট ব্যাপারটায় যাই আমরা। আ তারপরে দেখো বেনিফিট কি, কি আছে? বেনিফিট গুলোর একটা পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি। বাকিটা ইনফরমেশন অতটাও প্রয়োজন নেই। জাস্ট পয়েন্ট গুলো মনে রাখো। তবু আমি রিড করে দিচ্ছি। 2017 এ Ministry of Electronics and Information Technology release white paper by committee expert to lead the former Supreme Court Judge Justice B.N. Sikaran on data protection framework of our India. Data protection framework একটা তৈরি করেছিল। সেখানে কি, কি ছিল দেখো। এই কমিটি কি, কি প্রিন্সিপাল ডেটা প্রোটেকশন ল দিয়েছে দেখো। Technologies, agonistics, holistics application, informed consent, data minimization, controller accountability, structured enforcement, and different penalties and protection of sensitive personal data. তো সমস্ত নিয়ে একটা ডেটা প্রোটেকশন ল তৈরি করেছে। এই জিনিসগুলোর উপর মেজার্স নেওয়া হয়েছে যে এগুলোকে লক্ষ্য রাখা হবে। টেকনোলজিস এ কোনো সমস্যা করছে কিনা, ইনফরমেশন মানে কনসেন্ট হচ্ছে কিনা, মানে ইনফর্ম যে সমস্ত জিনিস এগুলো লিক হচ্ছে কিনা, ডেটা মিনিমাইজ করে দেওয়া হচ্ছে না, মানে ছোটখাটো কোনো ফ্রড করা হচ্ছে না। এখানে কন্ট্রোল অ্যাক্সিবিলিটি কার কাছে থাকবে, স্ট্রাকচার এনফোর্সমেন্ট কিভাবে তৈরি করা হবে একটা ডেটা স্টোর করার জন্য। তো এগুলো নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল 2017 এবং সেটার উপর এই জিনিসগুলোকে নজর দেওয়া হয়েছিল। নেক্সট দেখো, হোয়াট ইস ডেটা গভর্নেন্স অ্যান্ড জেনারেল ডেটা প্রোটেকশন লস ফ্রেমওয়ার্ক আমাদের ইন্ডিয়াতে কি, কি আছে? দেখো, জেনারেল প্রোটেকশন লস রুল 2011 এটা একটা খুবই ইম্পোর্টেন্ট রুল। ইনফরমেশন টেকনোলজির উপর এটা আইটি ক্লাসেও আমি বলেছিলাম যদি সেখানে গভর্নমেন্টস এর উপর কিছু থাকে। তো রুলস 2011 ইস সেনসিটিভ পার্সোনাল ইনফরমেশন অফ এ পারসন ইস ভেরি সেনসিটিভ। অর্থাৎ কারো আ কোনো কিছু ইনফরমেশন ইটস আ ভেরি সেনসিটিভ মনে করা হয়ে থাকে। আধার কার্ডের ইনফরমেশন যদি কোনো কারণে লিক হয়ে যায় তো সেটা নিয়ে অনেক জায়গায় কি হয়, গভর্নমেন্টের এগেইনস্ট এ তোমার কেস হয়ে থাকে। তো এটাও একটা রুলের মধ্যে পড়ে। পাসওয়ার্ড কেউ যদি এটাকে হ্যাক করে বা পাসওয়ার্ড কোনো ইনফরমেশন স্টোর এটাকে হ্যাক করে তো সেটাও একটা আ তোমার লজ এর আন্ডারে আসে। Financial information such as bank account, credit card, debit card or other payment instrumental details
এইকার যদি কোনো ব্যাংক লিক করে, কোনো পার্সোনাল প্রাইভেট অর্গানাইজেশন লিক করে দেয় এই সমস্ত তথ্যগুলো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলোও একটা ফ্রড মানা হয়ে থাকে। ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ কন্ডিশন, এই যে জিনিসটা থাকে, বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন, মেডিকেল রেকর্ড অ্যান্ড হিস্ট্রি, বায়োমেট্রিক ইনফরমেশন, সমস্ত জিনিস যেখানে শরীর, মানসিক, মন, এই জিনিসগুলোকে কন্ট্রোল করে ফেলতে পারে একটা ডেটা থ্রু। হতেই পারে কারো পার্সোনাল লাইফের অনেক কিছু আছে যেগুলো ডেটা সে স্টোর করে রেখেছে, সেটাকে সে ইনফরমেশনটাকে নিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। বা কোনো অ আ প্রাইভেট পিকচার্স নিয়ে কেউ যদি ব্ল্যাকমেইল করে, কিংবা মেডিকেল রেকর্ড, কারো মেডিকেল রেকর্ড সে চুরি করে বা সেটা থেকে ইনফরমেশন নিয়ে বা তার হিস্ট্রি জেনে তাকে তার যে কি করে মেডিকেল রেকর্ডটাকে ট্যাম্পার করা যায় বা কোনো ভুল ইনফরমেশন মেডিকেলে দিয়ে দেওয়া যায়, যাতে সেই মানুষটার যে ট্রিটমেন্টটা হওয়া নেসেসারি ছিল সেটাকে না করে অন্য ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে করার ফলে সেই ব্যক্তিটার মৃত্যুও হতে পারে। তো যদি এই ট্যাম্পারমেন্ট হয় থ্রু মেডিকেল ডেটা স্টোর থেকে, তো সেটাকেও আমরা একটা আইনের মধ্যে ফেলেছি। আর বায়োমেট্রিক তো সবাই জানো, আমাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইস ভেরি এসেনশিয়াল। সেটা যদি কেউ চুরি করে বা মিসইউজ করে, সেটা দিয়ে তো অনেক কিছুই করা যায়। বায়োমেট্রিক অ্যান্ড রেটিনা স্ক্যান, এগুলো সব মানুষের ইউনিক হয়। একেকটা মানুষের কাছে একেকটাই বায়োমেট্রিক হয়ে থাকে, একেকটাই রেটিনা হয়ে থাকে, বা রেটিনা স্ক্যানেতে একটাই আলাদা ইনফরমেশন থাকে। তো এগুলো পার্সোনাল সেনসিটিভ ডেটা মানা হয়ে থাকে। তো এর জন্য অনেক কিছু অ্যাক্ট আছে। আইটি অ্যাক্ট 2000 এ একটা দেওয়া আছে 43A, 72A, এটা একটা আইটি অ্যাক্ট দেওয়া আছে। এই রুলটা ভেরি স্ট্রং, 43A অ্যান্ড সেকশন 43 অ্যান্ড 72A আইটি অ্যাক্ট। আর এটা অ্যামেন্ড করা হয়েছিল পার্সোনাল ডেটা ইনফরমেশন 2011 এ এসেও। তারপরে দেখো ডি নম্বরে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক ইনফরমেশন আইটি অ্যাক্ট, এটাও ইস্যুইং করেছিল এই ব্যাপারটা নিয়ে। আর under the 72A Indian Information Technology Act 2000 disclose the information knowledge knowingly, intentionally, without the consent person concerned and breach lawful contract has been also made punishable with the imprisonment for a term exceeding 3 years, fine rupees 5 lakhs, approx $8,000। তো $8,000 কিংবা 5 লাখ তাকে জরিমানা করা হয়ে থাকে যদি সে ধরা পড়ে। according to 72A Indian Penal Code Act 2000 অনুযায়ী। আর তাকে ৩ বছরের জেল দেওয়া হয়। এখান থেকে কিছু সেরকম পড়ার নেই। জাস্ট 43A কি বলেছে একটু রুলটা যদি তোমরা পড়ে যেতে পারো সেটা খুব ভালো। 43A rules Indian central government subsequently issued the information technology and sensitive personal data information, এটা যদি কেউ ট্যাম্পার করে এটা 43A তে বলা হয়েছে। আর 72 তে তোমার ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, এটাও আইন। এখানে knowingly, unknowingly, intentionally কেউ যদি কারো পার্সোনাল ডেটা নিয়ে তাকে কোন রকম ব্রিচ করে, কিংবা তাকে বলতে পারো তার পার্সোনাল কনসার্ন এ ব্ল্যাকমেইল করে, তো তার উপর যদি অ্যালিগেশন আসে তো ৩ বছরের জেল এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অ্যালিগেশন গুলো এই ৫ টা পয়েন্টের উপর, ৬ টা পয়েন্টের উপর আসতে পারে। পাসওয়ার্ড, ফাইন্যান্সিয়াল, physical, psychological, mental health, sexual orientation, medical record and history and biometric information, এই অ্যালিগেশন গুলো চাপে 2011 থেকে এই আইনটাকে খুব স্ট্রং করে রাখা হয়েছে। এটাই ছিল ডেটা গভর্নমেন্টের ইনফরমেশন। এতদূর অব্দি তোমাদের বলার পর যদি কিছু জানার থাকে সেটা জানতে পারো। এর বাইরে এক্সট্রা এক্সেসিভ কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। কেন কি এখান থেকে কোয়েশ্চেনের তুলনা সংখ্যা কমই আসে। কখনো, কখনো এই কোয়েশ্চেন গুলো আসে ১ টা ২ টো, বাট এতটাও আসে না যে এটাকে খুব knowingly পড়তে হবে। সবথেকে বেশি কোয়েশ্চেন আসে ডিআই এর প্র্যাকটিস বা যে প্র্যাকটিস সেটটা দিয়েছি ওরম টাইপের কোয়েশ্চেন থেকে, অর্থাৎ বার গ্রাফ, চার্ট, টেবিল গ্রাফ, এগুলো থেকে। তো তোমার যদি এখানে কিছু তোমাদের জানার থাকে তো বলো, তাহলে ইনফরমেশন আমি আবার তোমাদের দেব। তারপরে আমি প্র্যাকটিস স্টার্ট করে দেবো, প্র্যাকটিস সেশন। প্রত্যেকে ঠিকঠাক বুঝতে পেরেছো? যারা এই ক্লাসটা শুনলে এতক্ষণ? আ অনেকটাই জাস্ট কিছু ল এর ব্যাপার আছে আর ডেটা কিভাবে গভর্নমেন্ট স্টোর করে সেটার উপর ইনফরমেশন আছে, আর কিছু না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমি ক্যামেরা সেট করছি। তোমাদের লাস্ট ক্লাসের যে ডিআই টা করিয়েছিলাম, টেবিল চার্ট করিয়েছিলাম মনে হয়। লাস্ট ক্লাস যেটা ডিআই ক্লাস 5, তা বাকি দুটো তোমরা হোমওয়ার্কে ছিল, করেছো তোমরা নিজেরা? লাস্ট ক্লাস ডিআই ক্লাস 5
পায়েল চেষ্টা করেছো? করেছি, অনেকগুলো পারিনি। আচ্ছা, পায়েল করেছো? স্যার প্রথমটা হচ্ছে না। প্রথমটা হয়নি। আচ্ছা, বাকিদের? বাকিদের কি খবর? ঠিক আছে, চলো লাস্ট ক্লাস ডিআই ক্লাস 5 থেকে স্টার্ট করছি। তো আজকে প্র্যাকটিস সেশনটাও তো করাবো, সাথে সাথে ওইগুলোও করাবো। স্যার ডিআই এর ক্লাস 4 এর একটু ইয়েটা বলে দেবেন, ওই 5 এরটা, ওই এ এর 5 এরটা ওইটা পারিনি, ওইটা সেই দিনও বলা হয়নি। আচ্ছা, ডিআই ক্লাস 4 তাই তো? 5 এর নাম্বার ডিআই কোশ্চেন। ক্লাসে 5 মানে এ এ আর বি দুটো ছিল তো, তাহলে এ এরটা বলছি, এর 5 এরটা। ডিআই, আচ্ছা, কোশ্চেন এ এন্ড বি এর এ এর 5 এরটা জানতে চাইছো যে দ্য প্রোডাক্ট অফ এ কোম্পানি ইন company Y in 2000 was approximately what percent of the product of a company X in the same year? অর্থাৎ 2000 এর যে প্রোডাক্ট was approximately what percent the product company X in the same year? 2000 সাল যাও, 2000 সালের কোম্পানি X and Y এর কম্পারিজন করতে বলেছে। একটা কম্পারিজন মানে কি স্যার? ওইটা লিখেছি 100, একটা 28 আর ওয়াই এক্সটা হচ্ছে 78, নিয়ে কি কাটাকুটি মানে উপরে কি হ্যাঁ, কাটাকুটি করবো? 78 by 128 into 100 করলেই এটার অ্যান্সার পেয়ে যাবে। উপরে কোনটা 78 রাখবো স্যার, ওপরটা? 78 রাখো, এরপরে 78 থাকবে। হুম। 78 ডিভাইডেড বাই 128 ইনটু 100 করলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে স্যার হয়ে গিয়েছে। আর বি এর ইয়েটা পারিনি, বি এর 4 এরটা, 4 আর 5। বি এর 4 আর 5, বি এর 4 আর 5, বি এর 4 বলেছে যে ইন হুইচ ইয়ার ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রোডাক্ট অফ কোম্পানি জেড টু দ্য প্রোডাকশন অফ কোম্পানি ওয়াইজ ম্যাক্সিমাম। বলছে যে কোন সাল, in which year the percentage মানে পার্সেন্টেজটা বেশি of the product of company Z and the product of company Y is maximum। এবার দেখো এখানে কোম্পানি জেড অ্যান্ড ওয়াই এর মধ্যে কম্পারিজন বলেছে কোন সালে, ঠিক আছে? তো এখানে দেখো 4টে সাল বলা আছে, 96, 97, 98, 99। তো ও 96 এতে এক্স এর যেটা আছে সেটা হচ্ছে তোমার 25। আমি ইনফরমেশন গুলো বলছি, তুমি স্যার জাস্ট করে নেবে, দেখে নেবে যে এটা করতে পারছো কিনা। জেড আর ওয়াই এর তুলনা করতে বলেছে, তো তাহলে 1996 সালে জেড এর একটা তুলনা করছি যেটা গ্রিন কালারের আছে, সেটা হচ্ছে জেড এর তুলনাতে জেড আছে 35। এটা কি আমি ক্লাসে করিয়ে দিয়েছিলাম এই কোশ্চেনটা যারা না স্যার, ক্লাসে এটা আছে? করেনি। তো ঠিক আছে, চলো আমি করিয়ে দিই। ক্লাসে তোমরা বলবে তো যেটা করানো হয়নি স্যার এই কোশ্চেনটা। ঠিক আছে, চলো ক্যামেরা সেট করছি, আমি তোমাদের করিয়ে দিচ্ছি। একটা বার গ্রাফ আছে, আজকেও কিছুটা বার গ্রাফ তোমাদের আছে সাথে। হ্যাঁ, ঠিক আছে, চলো প্রথম থেকেই করাচ্ছি, সবার সুবিধা হবে। এক সেকেন্ড, একটু ওয়েট। তোমরা ক্যামেরা ঠিকঠাক দেখতে পাচ্ছ? বোর্ডটা যারা ক্লাস করছো প্রত্যেকের কাছে বোর্ডটা ক্লিয়ার আসছে? ইয়েস স্যার। ওকে, চলো দেখো। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, কোশ্চেন নাম্বার বি করানো হচ্ছে, ক্লাস নাম্বার 4 করানো হচ্ছে। আমি লিখে দিচ্ছি, যারা লেটে আসছো বা মিস করে যাচ্ছ, ক্লাস নাম্বার 4 কোশ্চেন নাম্বার বি। তো এটা করানো হচ্ছে কোশ্চেন নাম্বার বি এর 1 নম্বর কোশ্চেন করানো হচ্ছে। কি বলা হয়েছে দেখো, ফর হুইচ ইয়ার, হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স দ্য পার্সেন্টেজ রেইজ and fall in the production from the previous year is the maximum for company Y। তো কোম্পানি Y কে নিতে হবে,
আমি রিপিট করে দিচ্ছি, যারা আবার ক্লাসে আছো, ক্লাস নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার বি চলছে এটা। দেখো, ফর হুইচ ইয়ার the percentage raise and fall production from the previous year is the maximum for company Y. তো কোম্পানি Y এর ডেটা নিতে বলেছে কোন বছরে। তো চারটে অপশন দেওয়া আছে, 97, 98, 99 এন্ড 2000। তো এই চারটে সালকেই নেব, আর এর বাইরে কাউকে নেব না। তো কোম্পানি Y 1997, 1998, 1999 এন্ড 2000। তো 1997 এ কোম্পানি Y এর কালারটা কি আছে? কোম্পানি Y এর কালার রেড আছে। তো 1997 এ কোম্পানি Y এর যেটা আছে সেটা হচ্ছে 40। তো এটা কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স দ্য পার্সেন্টেজ রেইজ এন্ড ফল দ্য প্রোডাকশন ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার ইন দ্য ম্যাক্সিমাম। তো 1996 এ দেখো কোম্পানি Y ছিল 35 এ। তো প্রিভিয়াস ইয়ারের সাথে কোম্পানির সঙ্গে তুলনা করতে বলেছে কোম্পানি Y। তো 1996 এ কোম্পানি ছিল 35 এ, 1997 এ সেটা এসে চলে এসছে তোমার 30, একটা ছিল 25 আর একটা 35। 25 and 25 35, হ্যাঁ, 25 and 35। তো 1997 এ তোমার মনে হচ্ছে 35, হ্যাঁ 35। আর 1996 এ তোমার হচ্ছে 25। ঠিক আছে? এখানটা একটু ভালো করে নজর দিয়ে দেখবে, এটা তোমার চোখে মিস করে যায়। একই রকম বারের চার্টে তো মরে গেছে। তো একটা দেখো 35, 25, এটা তো আমরা মাইনাস করব। দিয়ে যে সালটার সঙ্গে তুলনা, প্রিভিয়াস ইয়ারের সঙ্গে তুলনা, তো তাকে নিচে রাখতে হবে, ইনটু পার্সেন্টেজ করতে হবে। তো 10/25 ইনটু 100 করলেই হবে। 4 25 100, খুব সোজা, 40%। তো 1997 এর যে পার্সেন্টেজটা বেরোচ্ছে সেটা হচ্ছে 40%। তোমরা সবাই বুঝতে পারছো এটা কি করে করলাম? 1997 সাল, তার আগের সাল ছিল 1996। তো 1996 এ ছিল হচ্ছে 25, আর 1997 আমি পেয়েছি 4 থেকে 1997 সালে 35। তো এদের মধ্যে কম্পারিজন করলাম, 35 মাইনাস 25 ডিভাইডেড বাই 25 ইন্টু 100, 10/25, 25 ইন্টু 4, 40%। এটা হচ্ছে 1997 এর অ্যান্সার, কম্পারিজন অ্যান্সার, অর্থাৎ পার্সেন্টেজ কম্পারিজন হলো। ঠিক আছে? 1997 40%। প্রত্যেকে খাতাতে তুলে নাও। আমি তারপরের সালটা হিসেব করব, 1998 টা। যারা খাতায় তুলে নিয়েছো 1998 ক্যালকুলেট করো 1997 এর এগেইনস্টে। 1997 এ তোমার 35 আছে, আর 1998 এও 35 আছে। তার এগেইনস্টে ক্যালকুলেশন করো। দুটোতেই 35 আছে, খুব ইজি, কোনো ব্যাপার নয় ওগুলা করা। 0 হবে, 0% হবে। ঠিক আছে? কোনো ব্যাপার নয়। তো 1997 হচ্ছে 40% পেলাম। 1998 এই সালটা দেখতে পাচ্ছি দুটোতেই 35 আছে। 35 মাইনাস 35, 1997 এও 35, 1998 এও 35। তাহলে উপর যদি 0 হয়ে যায়, যেকোনো ভাগের ক্ষেত্রে উপর যদি 0 হয়ে যায়, তো আমরা কি জানি এটার কোনো রকম ভ্যালু থাকে না। তো 0 ইনটু 100 মানে কি? সেই 0। তো 0%, অর্থাৎ কোনো প্রিভিয়াস ইয়ারের সাথে কোনো রকম গ্রোথ বা ফল হয়নি, অর্থাৎ রাইজ এন্ড ফল কিছুই হয়নি। তো 1998 টোটালি 0, এটা দেখেও বোঝা যায়, তবু তোমাদের করিয়ে দিলাম। কারণ কি, আমি যখন দুটো সালের একই ডেটা পাবো তো কোনো রকম গ্রোথও হয়নি, কোনো রকম ফলও হয়নি, তবু অঙ্কের ভাষায় করিয়ে দিতে হয়, তাই করিয়ে দিলাম। নেক্সট দেখো, 1998 থেকে 1999 দুটো তুলনা করব। 1999 আমরা 1998 আমরা কি জানি 35% ডেটা অনুযায়ী, এটা ডেটা অনুযায়ী, এটা তো অ্যান্সার, এটা ডেটা অনুযায়ী। তো ওখানে দেখো 1999 এ হয়ে গেছে 40। যারা চার্ট ফলো করছো দেখো ডেটাতে, তারা দেখতে পাচ্ছ 1990 হয়ে গেছে 40 1999 এ। কার সঙ্গে তুলনা করছি? প্রিভিয়াস রেকর্ডের সাথে, ইনটু 100 এটা করব। এটা মুছে দিই। তো রেকর্ড অনুযায়ী 40 মাইনাস 35 ডিভাইডেড বাই 35 ইনটু 100 করতে হবে। 5/35 ইনটু 100। তো 5/35 7, 100/7 মানে হচ্ছে তোমার নিয়ার অ্যাবাউট 14.29% হয়ে থাকে। তো নিয়ার অ্যাবাউট 14.29% এটা অ্যান্সার হবে, অর্থাৎ 1999 হচ্ছে 14.29%। ঠিক আছে? প্রত্যেকে বুঝতে পারছো? যে না বুঝতে পারবে সাথে সাথে বলবে। যারা যারা ক্লাসে আসো কোনো লজ্জা পাওয়ার বিষয় নেই, জিজ্ঞাসা করে নেবে।
বুঝতে না পারলে জেনে নেবে। ডিআই সবথেকে ইজি, জাস্ট পার্সেন্টেজ ক্যালকুলেশন ম্যাক্সিমাম করেছি, দেখবে পার্সেন্টেজ যোগ বিয়োগ ভাগ আর ম্যাক্স টু ম্যাক্স গেলে রেশিও, তার বাইরে কোনো কিছু নেই। এগুলো খুব ইজি, কেউ ভয় পাওয়ার কিছু নেই এতে। তো দেখো এটা হলো ইনফরমেশন, এখানে এটা মুছে দিলাম। তো 14.29% 1999 এ 14.29%, ঠিক আছে, খুব ভালো করে একটু ফলো করো। 2000 সালটা নেব, 2000 সাল, 2000 সালেতে লাস্ট প্রিভিয়াস ইনফরমেশন আমরা কি পেয়েছি, 40% পেয়েছি, এটা হ্যাঁ ডেটা অনুযায়ী। তো দেখো 2000 সালেতে এসে 50%, অর্থাৎ সরি 50 দেখতে পাচ্ছি, 50% নয় 50 দেখতে পাচ্ছি ডেটা অনুযায়ী 2000 সালেতে। প্রিভিয়াস 1919 এ ছিল 40। কার সাথে তুলনা করব, প্রিভিয়াস ইয়ার্স এর সাথে। তো প্রিভিয়াস ইয়ারে 40টা নিচে রাখবো, ইনটু 100 করে দেবো। 0 0 ক্যান্সেল, উপরে 10 তৈরি হচ্ছে 10/4 ইনটু 10। তো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানেও 5 দুগুণে 10। তো 25%, ঠিক আছে। কাটাকাটি করবে, 10/40 ইনটু 4 বা একসঙ্গে করে দিতে পারো, 4 দিয়েও কাটাকাটি চলে যাবে খুব সহজে। 10 এর সঙ্গে 4 বেরোবে, 4 এর সাথে 125 হয়ে যাবে। তো 25% হচ্ছে 2000 সাল। তো আমার যেখানে অ্যান্সার দেখতে পাচ্ছি 1997 ইজ দ্য অ্যান্সার, অপশন এ ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। অপশন এ ইজ দ্য অ্যান্সার। ম্যাক্সিমাম কথাটা জানতে চেয়েছে, ম্যাক্সিমাম রাইজ এন্ড ফল। তো অপশন এ ইজ দ্য অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারলে? যারা যারা বুঝতে পারোনি তাদের জিজ্ঞেস করে নাও যে স্যার কি কোনো রকম যদি ডাউট থাকে তোমাদের। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। দেবাশিস বুঝতে পেরেছো? দেবাশিস বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার, আমি করেওছি, মানে আচ্ছা করলাম। আচ্ছা। পায়েল? হ্যাঁ স্যার, একদম বুঝেছি। তাপস, ত্রিয়াশা, শর্মিষ্ঠা, রিয়া, প্রত্যেকেই বুঝতে পেরেছো? স্যার। যারা হ্যাঁ যারা স্যার, ক্লাসে হ্যাঁ স্যার, আচ্ছা, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। আমি বাকিদের Yes, আলাদা sir. করে জিজ্ঞেস করলাম না, প্রত্যেকে ইনফর্ম, যদি কেউ না বুঝতে পারো তো তোমরা অবশ্যই রেসপন্স করবে। তো দেখো নেক্সট কোশ্চেনটায় আমি যাচ্ছি, 2 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। আবার যারা লাস্টে এসছো কিংবা কোনখানে করাচ্ছি বুঝতে না পারছো, তো আমি আবার রিপিট করে দিচ্ছি। ক্লাস নাম্বার 4 এর যে পিডিএফ আছে সেটা চলছে, কোশ্চেন নাম্বার বি চলছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এ হয়ে গেল এতক্ষণে, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার বি এর 1 নম্বরটা হলো, কোশ্চেন নাম্বার বি এর 2 নম্বরটা হচ্ছে এটা, ঠিক আছে। তো দেখো ক্লাস নাম্বার 4 এ কোশ্চেন নাম্বার B2 বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ কোম্পানি এক্স ইন দ্য পিরিয়ড 1998-2000 টু দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ কোম্পানি ওয়াই ইন দ্য সেম পিরিয়ড। অর্থাৎ 1998 থেকে 2000 সালের যে অ্যাভারেজ, তার সঙ্গে কোম্পানি এক্স এর সাথে কোম্পানি ওয়াই এর একই সালের অ্যাভারেজ জানতে চেয়েছে। খুবই সোজা, এর মতো সোজা কোশ্চেন কিছু হয় না। যারা করে ফেলতে পারছো করো। কোশ্চেন এই করে সরি নিয়েছি। কোশ্চেন, ওকে। এক্স এন্ড ওয়াই কে নিচে নিচে রাখছি, জাস্ট যোগ করে দেবো। তোমরা জাস্ট তোমরাও আমার সাথে সাথে করো, যারা করে ফেলেছো তারা তো অতি অবশ্যই খুব ভালো। যেটা দেখতে পাচ্ছি 25 আছে, 50 আছে, 1998 এ 25, 1998 এ 25, 1999 এ 50, 1900 40 2000 হচ্ছে 40, এর নিচে ডিভাইডেড বাই 3। ওয়াই এর ক্ষেত্রে যেটা আসছে 35 আছে, 40 40 আছে, আর 50 50 আছে, আর নিচে 3। তো এটা টোটাল করলে আমি যেটা দেখতে পাচ্ছি 115 আসে ইন টোটালে, আর ডিটে 3 থাকছে, এটা টোটাল করলে আসে 125, নিচে 3 থাকছে। তো এদের রেশিও বার করতে বলেছে, সিম্পলি একটা বুদ্ধি লাগাবো, 115/3 আর 125/3 যদি লিখে ফেলি, এই রেশিওতে 3 3 এমনিই ক্যানসেল হয়ে যায়। যার রেশিও করতে হবে 115 সাথে 125 এর। তো এটা আমার মতে বলে কমন ফ্যাক্টর অবশ্যই পাওয়া যাবে, সেটা মনে 5 হচ্ছে দিয়ে কাটছে, 5 দিয়ে চলে যাবে, 23 23/25। 25 তো 23:25 অপশন সি হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে। অপশন সি হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। খুবই সোজা কোশ্চেন ছিল, কোনো রকম এক্সট্রা কিছু লেবার দিতে হয়নি, জাস্ট যোগ করতে হয়েছে, ভাগ করতে হয়েছে 3 দিয়ে, আর তার সঙ্গে রেশিওকে কিছুটা ক্যালকুলেট করতে হয়েছে। তো এটা ছিল কোশ্চেন, আশা করি যে বুঝতে পারোনি আবার জিজ্ঞেস করে নিতে পারো। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 3 তে। যে বুঝতে পারোনি বা যদি কিছু কোনো লিখছো যে সে হয়তো বুঝতে পারছো না ঠিকঠাক, তো আবার রিপিট জিজ্ঞেস করে দিতে পারো। আমি জাস্ট যোগ করেছি, তার সঙ্গে রেশিও ক্যালকুলেশন করেছি। এটা রেশিও ক্যালকুলেশন, ঠিক আছে? রেশিও ক্যালকুলেশন, এটা রেশিও হয়েছে। তো দেখো এরপর নেক্সট কোশ্চেন যাচ্ছি, এটা মুছলাম।
পরের কোশ্চেনটা তোমরা ট্রাই করো আমার সাথে সাথে তোমরা একসাথে করো যারা করতে পারছো এবং বুঝতে পারছো। তো উমিদ রাখছি যে তোমাদের বার চার্টই বেশি আসুক। পাই চার্ট বার চার্টের মধ্যে পাইটা একটু টাফ থাকে। বার চার্টটা বেশিরভাগ সময় সবথেকে ইজি হয়। বোঝা সোজা হয়ে যায়। পাই চার্টে অনেক কিছু ভেতরে ইনফরমেশন দেওয়া থাকে সেটা বার করা শক্ত হয়ে যায়। তো যাই হোক, যাই থাকুক না কেন তোমাদেরকে তো প্র্যাকটিস করিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 3 করছি ক্লাস নাম্বার 4 এর পিডিএফ থেকে। কোয়েশ্চেন নাম্বার B3। তো দেখো কোয়েশ্চেন নাম্বার B3 তে বলছে দ্য এভারেজ প্রোডাকশন অফ 5 ইয়ার ওয়াজ ম্যাক্সিমাম ফর হুইচ কোম্পানি? এটা তো সবথেকে সোজা কোয়েশ্চেন আমার মনে হয়। এর মতো সোজা কোয়েশ্চেন কিছু নেই। জাস্ট সবকটা কোম্পানি যোগ করো, 5 দিয়ে ভাগ করো। এক্স, ওয়াই, জেড আর করে ফেলি। খুব সোজা কোয়েশ্চেনই এটা। এর মতো সোজা কোয়েশ্চেন কিছু নেই। তো দেখো এখানে আছে 30, 45, 25, 50। তোমরা কেউ এটা যেন ইনফরমেশন লিখতে ভুল করো না। এটা সবথেকে বেশি ভুল হওয়ার সম্ভাবনা ডেটা তোলা। ঠিক আছে? কালারের যেহেতু কালারফুল করেছি, কালারফুলের থাকবেই। ওখানে কালারফুলই থাকবে। তো কালারফুলের ডেটাতে যেন গোলমাল না করে ফেলো। ঠিক আছে? কালার কম্বিনেশন গুলো দেখে দেখে করবে। 25, 35 দেন আবার 35, দেন 40, দেন 50, এবারের 5, আবার নিচেরটা জেড এর ক্ষেত্রে 35, 40, তারপর একটা 45, তারপর একটা 35, আবার মনে হয় এগেন 35 আছে, ইফ আই এম নট রং। তো সবকটাই যোগ করতে হবে। যোগ করার সাথে সাথে তার সঙ্গে 5 দিয়ে ভাগ করতে হবে। খুব সোজা। তো 50 আর 90 90 আর এখানে হচ্ছে 190 তোমার 190। ভেরি গুড। তো 190 হচ্ছে তার নিচে 5। যদি ডিভিশন করা হয় আমার মনে হয় 5, 3 এ 15, 38 8 এ 38। ভেরি গুড। অর্থাৎ এক্স কোম্পানির ক্ষেত্রে 38 হচ্ছে এভারেজ। ঠিক আছে? এভিজি লিখে দিলাম। 38 হচ্ছে এভারেজ এক্স কোম্পানির ক্ষেত্রে। ওয়াই কোম্পানির ক্ষেত্রে কেউ যদি টোটাল করে থাকে বলো কত করেছো? 185 185। ভেরি গুড। 185 এর সাথে সাথে তোমার যদি 37 37, 37 অর্থাৎ কোম্পানি ওয়াই এর এভারেজ হচ্ছে 37। এভিজি 37 কোম্পানি ওয়াই। এন্ড কোম্পানি জেড এর 190 যেটা এভারেজ 190 ডিভাইডেড 5, 38 এগেন রিপিটেডলি। ও এখানে তো একই সাথে দুটো কোম্পানির এভারেজ ইকুয়াল হচ্ছে। বাহ, ভেরি গুড। তো অপশন ডি যেটা দেখতে পাচ্ছি মনে হয় এক্স এন্ড জেড এর বোথ, এক্স এন্ড জেড বোথ হচ্ছে অ্যান্সার হবে অপশন ডি। এই কোশ্চেনটার অ্যান্সার অপশন ডি হবে এক্স এন্ড জেড এন্ড বোথ। ঠিক আছে? খুব ইজি কোশ্চেন ছিল। অপশন ডি অ্যান্সার হবে। এরকমই কোশ্চেন থাকবে। খুবই সোজা সোজা কোশ্চেন থাকবে। বাস তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে আর কিছু না। ডিআই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে, চিন্তা নেই। তো নেক্সট দেখো পরের কোশ্চেনটা বলছে which year was the percentage of production of company Z to the production of company Y is maximum? কোন সাল? এটা 4 নাম্বারটা আমি করিয়ে দিলাম নাকি না এটা বললো কেউ একজন না তো পড়াতে? করাননি আমি পড়াতে বললাম আচ্ছা আচ্ছা আচ্ছা, বললে ঠিক আছে। আমি কোশ্চেনটা রিপিটেডলি দেখছি বলে মনে হলো যে করিয়ে দিয়েছি। যাই হোক, 4 নম্বর কোশ্চেনটা দেখো যে 4টে সাল দিয়েছে। এই 4টে সালের ক্যালকুলেশনই করব, বাকি কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। তো বলছে 1996, 1997 আর 1998 আর 1999 এই 4টে সালে বলছে যে হুইচ ইয়ার দ্য পার্সেন্টেজ অফ প্রোডাকশন অফ কোম্পানি জেড টু দ্য পার্সেন্টেজ কোম্পানি ওয়াই। দুটো কোম্পানির তুলনা করতে বলেছে। ঠিক আছে? এই যে অ্যাভারেজটা তখন করলাম, তখন যে ডেটাগুলো নিয়ে নিয়েছি সেটা কিন্তু এই কোশ্চেনে হেল্প করবে। সেই জন্য বলি যে রাফ শিটটা তোমরা পাবে সেখানে যখন ডিআই ক্যালকুলেট করবে তখন একটা ফ্রেশ রাফ শিট চেয়ে নেবে। রাফ শিট যদি ফুরিয়েও না গিয়ে থাকে তবুও ফ্রেশ রাফ শিট চেয়ে নেবে শুধুমাত্র ডিআই করার জন্য। তাতে করে কি হবে, তোমরা ফ্রেশলি প্রতিটা ডেটা একবার লিখলেই সেখান থেকে পরে কোশ্চেনটা সলভ করতে পারবে। না তো বারবার স্ক্রিনে গিয়ে দেখতে হবে। ঠিক আছে? তো মাইন্ডলি ফ্রেশ রাফ শিট একটা চেয়ে নেবে। যারা শুনছো ভালো করে শুনে নাও, ফ্রেশ রাফ শিট চেয়ে সেখান থেকে করবে অনলি ফর ডিআই। তো দেখো এখানে আমাকে হেল্প করবে প্রিভিয়াস কোশ্চেনের ডেটাগুলো যেগুলো তুলেছি। তা আমাকে তো আমার কাছে নেই, আমি তো মুছে দিয়েছি, তো আমাকে আবার ফিরে ফিরে দেখতে হবে। তো দেখো 1996 এ আমি যেটা দেখতে পাচ্ছি কোম্পানি জেড এন্ড ওয়াই এর মধ্যে যেটা হচ্ছে কোম্পানি জেড এর কালার হচ্ছে তোমার গ্রিন। গ্রিনে আছে দেখো 35, অর্থাৎ 35 কে আমাকে ওপরে রাখতে হবে। 35 হচ্ছে ওপরে
আচ্ছা, কোম্পানি জেড এর সাথে কোম্পানি তোমার তুলনা করতে বলেছে ওয়াই এর। ওয়াই এর যেটা দেখতে পাচ্ছি হচ্ছে 25। এইটা হচ্ছে কোম্পানি জেড, এটা হচ্ছে কোম্পানি ওয়াই। যারা কোশ্চেনটার জন্য আটকে ছিলে তাদেরকে বলে দিলাম, ফার্স্টে কোম্পানি জেড এর সাথে কোম্পানি ওয়াই এর তুলনা করতে বলেছে। কোম্পানি জেড অলওয়েজ উপরে থাকবে, কোম্পানি ওয়াই সব সময় নিচে থাকবে। তোমরা এবার বাকি কোশ্চেনটা এবার আস্তে আস্তে সলভ করো আমার সাথে সাথে, ঠিক আছে? তো যে এতক্ষণ ওয়েট করছিলে যে স্যার কিভাবে করবে, তাকে বলে দিলাম উপরে থাকবে কোম্পানি জেড আর নিচে থাকবে কোম্পানি ওয়াই। তো 140 এটা হচ্ছে অ্যান্সার। 1996, 1997, 1997 এ কোম্পানি জেড আছে মনে হয় 40 তে। 1997 কোম্পানি জেড আছে হচ্ছে 40 তে। ভেরি গুড। তো 40 তে আছে। 1997 এ কোম্পানি জেড হচ্ছে 40 তে আছে। আর কোম্পানি ওয়াই আছে হচ্ছে তোমার 35 এ। আর এর সঙ্গে তুলনা 100%। তো কিছুই না। 5 আটে 40, 7, 800/7, 800/7 করলে তোমার আসে 1, 1, 4, 29। তো 114.29%, ঠিক আছে? 1997 মানে হচ্ছে 114.29%। আমি এগুলোকে কাছাকাছি লিখে দিচ্ছি যাতে পরে স্পেসটা ইউজ করতে পারি। এটা 140, 140, ঠিক আছে? এগুলো মুছে দিই। তোমাদের 114.29 বেরিয়েছে। এরপরে দেখো 1998 কে হিসেব করব। 1998 সাল, 1998। 1998 এ আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোম্পানি জেড আছে 45 এ, কোম্পানি ওয়াই আছে হচ্ছে 35 এ, ইনটু 100। তোমরা বুঝতে পারছো আশা করি আমি যেটা বলছি। যেভাবে করছি, 5 7 35, 5 9 45, 900/7, 900/7 এগেইন আসবে হচ্ছে 1, 2, 8 and 5-7%। এটাই আসবে মোটামুটি 5-7%। তো 128.57%। আর 1999 যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোম্পানি জেড আছে হচ্ছে 35 এ 35 আর নিচে আছে হচ্ছে 40। কোম্পানি ওয়াই হচ্ছে 40। তো এটা 5 7 35 এগেইন, 5 8 40, 4 2 8, 4 25 100। আর তো যাবে না। 25 ইনটু 7 এটা হয়ে যাবে মোটামুটি 25 ইনটু 7 মানে 5 7 35 এর 5 হাতে 3, 7 2 14, 3 17, 175/2 মানে কাছাকাছি 87.5%। তো সবথেকে যেটা বেশি পার্সেন্টেজ, এটাই কোশ্চেনে জানতে চেয়েছে, দ্য পার্সেন্টেজ বলছে ইন হুইচ দ্য পার্সেন্টেজ অফ প্রোডাকশন কোম্পানি প্রোডাক্ট উইল বি দ্য ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি 1996। 1996 অপশন আছে, অপশন নাম্বার এ। তো যে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলে, কোশ্চেন নাম্বার ক্লাস নাম্বার 4 কোশ্চেনে বি এর 4 এর কোশ্চেনের অ্যান্সার হবে এ। আর পদ্ধতি বা মেথড হচ্ছে এটা, ঠিক আছে? যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে সে আশা করি বুঝতে পেরেছো। বাকিরা সবাই হ্যাঁ স্যার বুঝতে পেরেছো তো তোমরা? হ্যাঁ স্যার বুঝছি। প্রত্যেকে যে কতগুলো কোশ্চেন করালাম সবাই বুঝতে পেরেছো? যারা ক্লাসে আছো প্রত্যেকে বুঝতে পারছো তো? তোমাদেরকে রিপিটেডলি আমি জিজ্ঞাসা করি যাতে তোমরা ঠিকঠাক করে বুঝতে পারো, এখান থেকে কিছু শিখে যেতে পারো। তো দেখো নেক্সট পরেরটা করে দিই। স্যার এটা আরেকবার একটু বলবেন? মুছে ফেললাম। আচ্ছা দাঁড়াও তোমার জন্য করে দিই। আরেকবার একটু বলবেন বলতে তুমি কোন জায়গাটা ঠিক বুঝতে পারোনি? স্যার আমি দেখো আমি করেছি মানে 4 টে ইয়ারেরই করেছি। জেড এর সাথে ওয়াই এর মানে তুলনা ইনটু পার্সেন্টেজ, ঠিক আছে? হ্যাঁ, 100। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাই হ্যাঁ করেছি স্যার। তো আমি। হ্যাঁ, আর তো যে কি না 3 টে করেছি, লাস্টেরটা আর মানে করছি আরকি। লাস্টেরটা এখনো করিনি আমি। দেখো এবার স্যার লাস্টেরটা মানে আছে 1999। 1999 সালে যে এখনো মুছিনি। হ্যাঁ, 35 হচ্ছে দেখো জেড এর আছে। 1999 সালে হুম। যাও কালারটা। হ্যাঁ 35 স্যার। জেড এর আছে, 40 আছে হচ্ছে তোমার ওয়াই এর। ওয়াই এর। হ্যাঁ, ইনটু 100 করো। দেখো হুম। কাটাকাটিতে তোমার যাবে হচ্ছে 5 দিয়ে 5 7 35, 5 8 40 আর 4 দিয়ে 4 25 100, নিচে 2 থাকবে। তো হ্যাঁ 25 স্যার। ইনটু 7
25 ইন্টু 7/2 175/2 হবে ভাই 2 হ্যাঁ 87.5%, ঠিক আছে? আর হুম, সব থেকে বেশি হয়েছে দেখো 140। 1996 সালে দেখো সব থেকে হ্যাঁ বেশি হচ্ছে 40। কোশ্চেন ওটাই জানতে চেয়েছে ম্যাক্সিমাম কোন সালের আছে, তো 140 ওই জন্য অ্যান্সার হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। চলো লাস্ট কোশ্চেন, ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, ক্লাস নাম্বার 4 বি কোশ্চেনের 5। তো দেখো হোয়াট পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ দ্য কোম্পানি ওয়াই 1996 টু 1997 1996। তো 1996 থেকে 1999 এই যে সালটার ইনক্রিজমেন্টটা হয়েছে, এটা জাস্ট পার্সেন্টেজ ইনক্রিজমেন্ট জানতে চাইছে। খুবই সোজা কোশ্চেন, একদমই পাতি কোশ্চেন যেটা বলতে বললে 1996 থেকে 1999 এইটা দেখা। আমার দুটো সালের মধ্যে দেখে নিলেই হবে। 1996 এ কত ছিল আর 1999 এসে কোম্পানি ওয়াই কি ইনক্রিজ করেছে। কোম্পানি ওয়াই এর কাছে যাই। 1996 সালে কোম্পানি ওয়াই ছিল হচ্ছে তোমার পড়ে 25 এ 25 এ। 1999 সালে সেই কোম্পানি চলে গেছে অ্যাপ্রক্সিমেটলি 40 তে। বাহ! ভেরি গুড। তো 40 মাইনাস 25 এটা করব, তার সাথে 25 কে রাখবো ইনটু 100। কোম্পানি নাম হচ্ছে কোম্পানি ওয়াই, কোম্পানি ওয়াই। তো এই হলো সলিউশন। এটা করলেই এর অ্যান্সার হয়ে যাবে। কোম্পানি ওয়াই এর 25 মাইনাস 40 মানে হচ্ছে 15। 15/25 ইনটু 100, 4 25 100, 60%। ভেরি গুড। 60% ইজ দ্য অ্যান্সার। অপশন ডি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? তো এই ছিল আজকের কোশ্চেনটার যেটা প্রিভিয়াস ক্লাসে আটকে ছিল, সেটা সলিউশন দিয়ে দিলাম। ঠিক আছে? একটু ওয়েট, জাস্ট ক্যামেরাটা হেলে গেছে। তো এই হলো কোশ্চেনের সলিউশন। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পেলে, আর কোশ্চেনটা সলভ করে দিলাম। এই কোশ্চেনটা একটু দেখে নাও, ক্যামেরাটা হেলে গেছিল, তো তোমরা হয়তো কেউ দেখতে পাওনি ঠিকঠাক, তো দেখে নাও। স্যার কোন ক্লাসের বুঝতে পারিনি, একবার বলে দিন না। তুমি কখন এসছো? কে? নাম কি? কোশ্চেন স্যার হচ্ছে আমি আমার নেটওয়ার্ক হ্যাঁ প্রবলেমের জন্য শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, ক্লাস 4 চলছে। ক্লাস 4 এর দেখো কোশ্চেন হচ্ছে বি। বি কোশ্চেনের 5 নম্বরটা সলভ করছিলাম। এতক্ষণ যতগুলো করাচ্ছিলাম সবটাই হচ্ছে বি নম্বর দাগে। ক্লাস 4 এতে যাও, হ্যাঁ স্যার 4 পিডিএফ। পর্যন্ত ভালোভাবে হয়েছে, 5 এরটা শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, 5 এরটা কিছুই নয়। 1996 আর 1999 এর মধ্যে তুলনা। 1996 এ দেখো ডেটাতে আছে 25 আর 40। এটা জিজ্ঞেস করেছে যে কত বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে কত বৃদ্ধি হয়েছে, এটাই জানতে চেয়েছে। তো 40 থেকে 25 বিয়োগ করো, আর কার এগেনস্টে বৃদ্ধি হয়েছে? 1996 এর এগেনস্টে 25 এর উপর বৃদ্ধি হয়েছে। তো 40 মাইনাস 25 মানে 15। 15/25 ইন্টু 100% করবে, তোমাদের যেমন পার্সেন্টেজ দেখিয়েছি। তো 15 আর 25 ডিভাইডেড বাই 100, তো 4। এই তো 60% অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? দেবাহুতি জিজ্ঞেস হ্যাঁ করলে স্যার নাকি? বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। তো চলো, এই হলো আজকের ক্লাসের এই কোশ্চেনটা তোমাদের করালাম, 4 নম্বর ক্লাস। এরপরে যেটা কোশ্চেন করাবো সেটা হচ্ছে 5 নাম্বার ক্লাসে তোমরা কে কি করেছো বলো, যে এই কোশ্চেন কোন কোশ্চেন গুলো যেগুলো ছিল সেগুলো কি করেছো তোমরা 5 নাম্বার ক্লাস। 5 নাম্বার ক্লাসেও তো কিছু কিছু কোশ্চেন দেওয়া ছিল তোমাদের করার জন্য, তাই তো? দেবাশিস, কিছু কোশ্চেন দেওয়া ছিল না 5 নাম্বার ক্লাসে? স্যার আমি না স্যার ছিলাম 5 না সেদিনকে, লাস্ট তুমি মানে ক্লাস সানডে তো। হ্যাঁ হ্যাঁ, লাস্ট সানডে। হ্যাঁ স্যার আমি ছিলাম না। প্রথম চার্ট ছিল আচ্ছা, প্রথম প্রথম 5 এর বিটা বি এর এক একটা 20 অ্যান্সার হবে, বি অ্যান্সার হবে। দেখো এটা তো সলভ করে বলতে হবে, একসাথে দেখছি, আমি তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, 5 নাম্বার ক্লাসের আমি মনে হয় টেবিল চার্টটা করিয়ে দিয়েছিলাম সেদিনকে, তাই না পায়েল? হুম। হ্যাঁ স্যার। টেবিল, আচ্ছা সেটটা টেবিল করানো হয়েছে, প্রথম দুটো করানো হয়নি। প্রথম দুটো করানো হয়নি। আচ্ছা, তো প্রথম দুটো যে করানো হয়নি, কে কে করেছো আর কে কে করনি? প্রথম দুটো যে ডেটা ইন্টারপ্রিটেশনের 5 নাম্বার ক্লাসের একটা পাই চার্ট আছে,
আর একটা আছে মনে হয় তোমার বার চার্ট। তো পাই চার্ট আর বার চার্ট দুটো নিয়েই আজকে ক্লাসটা করাবো। তারপরে প্র্যাকটিস সেশনে যেটা আছে সেটাই করাবো। আচ্ছা তোমাদের একটা কাজ করি, যারা আছো এখানে ফ্রেশ, প্র্যাকটিস সেশনের একটা কোশ্চেন আছে দেখো, একদম ফার্স্ট কোশ্চেন যেটা তোমরা প্র্যাকটিস সেশন পেয়েছো, প্র্যাকটিস সেশন পিডিএফটা খোলো। প্র্যাকটিস সেশন পিডিএফ এ দেখো একটা ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে। এটা অনেকদিন এরকম ধরনের কোশ্চেন করিনি আমি, বা বলতে পারো সেই যেদিনকে ছিলাম হিস্টোগ্রাম কোশ্চেন, হিস্টোগ্রাম টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো খুব ইজি হয়। তো এটা তোমরা, আমি ক্লাস নাম্বার 5 এর পর, যদি করানোর পর তোমরা নিজেরা সলভ করবে, ঠিক আছে? হিস্টোগ্রামের কোশ্চেন খুব ইজি হয়, খুবই সোজা কোশ্চেন। তো প্র্যাকটিস সেশনে হিস্টোগ্রাম কোশ্চেন আমি দেখাবো না, খুব সোজা কোশ্চেন হবে, তোমরা নিজেরা করতে পারবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2 আছে। এটা কেন বলে দিচ্ছি, কারণ কি আমি প্র্যাকটিস সেশনের শুধুমাত্র লাস্ট কোশ্চেনটাই করাবো তোমাদের কাছে, বাকি দুটো কোশ্চেন তোমরা নিজেরা করবে। তো দেখো লাস্ট কোশ্চেনের আগের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2 আছে টেবিল চার্ট। একটা টেবিল চার্ট দেওয়া আছে, সেটার উপর কিছু কোশ্চেন দেওয়া আছে, সেটা তোমরা নিজেরাই করতে পারবে। 4টে কোশ্চেন দেওয়া আছে, আর সরি 3টে কোশ্চেন দেওয়া আছে, সেটা করবে। আর কোশ্চেন নাম্বার 3 ওই সেম টাইপের, যে এতক্ষণ ধরে বার চার্ট তোমাদের করালাম, ঠিক অ্যাজ ইট ইজ ওরকমই কোশ্চেন দেওয়া আছে, 4টে কোশ্চেন দেওয়া আছে। তো এটা বলে দিলাম, যদি এই ক্লাসটা প্র্যাকটিস সেশনের আগে যদি এই ক্লাসটার সাথে সাথে তোমাদের ওটাও নিজেরা প্র্যাকটিস করতে পারো বা করতে পারো। আমার যাদের হয়ে গেছে, হোমওয়ার্ক হয়ে গেছে, যাদের ওটা হোমওয়ার্ক দেওয়া ছিল যাদের হয়ে গেছে, তো তারা এটা যাতে সময় নষ্ট না করে নিজেরা প্র্যাকটিস সেশনে ডিরেক্ট চলে যায়। ঠিক আছে? যাদের করে ফেলেছো, আর যারা করোনি তো তারা আমার এই ক্লাস নাম্বার 5 টাও দেখো। যারা করে ফেলেছো তো তোমরা প্র্যাকটিস সেশনে গিয়ে ওটাকে নিজেরা করো। তো দেখো ডেটা ইন্টারপ্রিটেশন এর ক্লাস নাম্বার 5 চলছে। যারা নেটওয়ার্ক ল্যাপস করছে বা লেটে আসছো তারা শুনে নাও। আবার ক্লাস নাম্বার 5 এ এসেছি আমি। ক্লাস নাম্বার 5 এর দুটো কোশ্চেন বাকি আছে। বাকি দুটো কোশ্চেন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। অনেকেই হয়তো করেছে, অনেকেই হয়তো করতে পারেনি। তো যারা করতে পারেনি তাদের জন্য তো করিয়ে দিচ্ছি, আর যারা করতে পেরেছো তারা একটু জাস্ট অ্যান্সার গুলো মিলিয়ে নেবে ক্লাসের সাথে সাথে, আর তোমরা প্র্যাকটিস সেশনটা তৈরি করো নিজেরা, তোমাদেরই ভালো হবে। তো দেখো কোশ্চেন নাম্বার 1 যেটা বলছে, পাই চার্ট শোস দ্য ডিস্ট্রিবিউশন অফ নিউইয়র্ক মার্কেট শেয়ার বাই ভ্যালু অফ ডিফারেন্ট কম্পিউটার কোম্পানিজ ইন 2005। 2005 সালের একটা ডেটা শেয়ার করেছে, যে নিউইয়র্কের যে মার্কেট শেয়ার আছে সেখানে যে কম্পিউটার কোম্পানিজ গুলো আছে তাদের মার্কেট শেয়ার বার করেছে। ঠিক আছে? তার মধ্যে আইবিএম সবথেকে বেশি মার্কেট শেয়ার রেখেছে। আদার্স তো অনেক কোম্পানি মিক্সচার থাকে, আদার্স কে ধরা হয় না। তা আইবিএম হচ্ছে সবথেকে পুরনো কোম্পানি, তো কম্পিউটার বানায়। তো ইউএসএ সবথেকে বেস্ট কোম্পানি। তো আইবিএম 28%, এইচপি 6%, অ্যাপল 14%, টেন্ডি 6%, টেক্সাস 8%, অ্যান্ড কমেন্ডার তোমার 8%, আর আদার্স অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে তারা বাকি শেয়ারটা ধরে রেখেছে। সেম টাইমে এই পাই চার্টটা একটা বলছে, দেখো দ্য পাই চার্ট শোস দ্য ডিস্ট্রিবিউশন অফ নিউইয়র্ক মার্কেট শেয়ার বাই ভলিউম অফ ডিফারেন্স কম্পিউটার ইন 2005। ভলিউম কত পরিমাণ সেটাও বলেছে। একটা তো বলেছে মার্কেট শেয়ার, মানে মার্কেট শেয়ার আর ভলিউমের মধ্যে অনেক পার্থক্য আছে। দেখো কোনো প্রোডাক্ট যত বেশি বিক্রি হয় তাকে মোট কথা বলা হয়ে থাকে ভলিউম, যে এত পরিমাণ বিক্রি হচ্ছে। আর মার্কেট শেয়ার মানে হচ্ছে যে জিনিসটা সবথেকে বেশি মার্কেটে প্রচলিত। যেমন স্যামসাং কোম্পানির ফোন একসময় সবথেকে বেশি মার্কেট শেয়ার নিয়ে রাখতো অ্যান্ড্রয়েড এর উপর, যেটা এখন এমআই বা ওপো, ভিভো নিয়ে রেখেছে। ঠিক আছে? তো এরকম ধরনের অনেকটা জিনিস। তো নাম্বার অফ ইউনিট সোল্ড ইন 2005 নিউ ইয়ার প্রায় 1500। ভ্যালু অফ সোল্ড ইন দ্য 2005 নিউ ইয়ার, তো ডলারে এটা আছে, ডলারে মোটামুটি এটা আছে হচ্ছে $16,50,000। তো এই হলো টোটাল অ্যামাউন্টও বলে দিয়েছে। তো কমান্ডার 34% কি হচ্ছে ভলিউম বেচেছে। দেখো আইবিএম 10% বেচেছে। মার্কেট শেয়ার বেশি থাকলে তো সে যে ভলিউম বেশি বেচছে তা নয়। আইবিএম এখানে কমে গেল 10% ভলিউম, এইচপি 8%, এখানে 6%, 8% এরকম আছে। অ্যাপেল 11%, ট্যান্ডি 6%, টেক্সাস 12%, আদার 19% আছে। যে কোম্পানি সব থেকে ওখানে কম 8%, না 8% সব থেকে কম নয়, কমন আছে কমান্ডার
তার মার্কেট শেয়ার সবথেকে বেশি, সরি ভলিউম সবথেকে বেশি, মানে বেশি প্রোডাকশন করেছে সে পরিমাণটা বাড়িয়েছে। তো চলো এইটা জাস্ট চার্টটা বোঝার জন্য এতক্ষণ পড়লাম তোমাদেরকে, আমি জাস্ট ডিরেক্টলি তোমাদেরকে সলিউশনে নিয়ে যাই। কোশ্চেন নাম্বার 1 সলভ করব, যারা করে ফেলেছো তাদের অ্যান্সার তো দেখবই, সাথে সাথে আমিও তোমাদের সাথে করব। একটু ওয়েট জাস্ট। তোমরা এই কোশ্চেনটা কেউ করেছো? যারা ক্লাস করছো, যে করেছো, সলভ হয়েছে এরকম টাইপের কোশ্চেন? পায়েল করেছো নাকি? স্যার না, আমি ওইখানে পিসিটাই বুঝতে পারছি না, কোশ্চেনে পিসিটা কি বলছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট। স্যার এটা কি চারটা থেকে বোঝা যাচ্ছে না যে ট্যান ডিটাই সব থেকে কম? দাঁড়াও আমি তোমাদেরকে করাচ্ছি, একটু ওয়েট করো। হ্যাঁ তো দেখো, কোশ্চেন নাম্বার 1 যেটা বলছে যে ফর দ্য ইয়ার 2005 হুইচ কোম্পানি হ্যাজ realized the lowest average unit sale price for PC? আচ্ছা, এটা যেটা বলছে, দেখো কোশ্চেনটা একটু ভালো করে বোঝার আছে। বলছে কোন বছর 2000, ফর দ্য ইয়ার 2000, কোন বছর নয়, 2005 হুইচ কোম্পানি, কোন কোম্পানি হ্যাজ রিয়েলাইজ দ্য লোয়েস্ট অ্যাভারেজ ইউনিট সেল প্রাইস ফর পিসি। তো এখানে চারটে কোম্পানির নাম দিয়েছে, কমোডর, আইবিএম, ট্যান্ডি, আর একটা অপশন আছে ক্যান বি ডিটারমাইন্ড। তো দেখো এখানে যেটা আমি মনে হচ্ছে যে এখানে কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী এটা কান্ট বি ডিটারমাইন্ড হবে, এই কারণে হবে, কিছু রিজন আছে। দেখো এখানে যদিও দেখে একজন বললো কমান্ডার, কমান্ডার কেউ একজন অ্যান্সার বললো না, কমান্ডার কেউ একজন অ্যান্সার বললো না, না স্যার ট্যান ডি বললাম। ট্যান্ডি, ট্যান্ডি না, ট্যান্ডি তো কোনোদিনই হবে না। কমান্ডার কিছুটা হলেও লাগছে যে কমান্ডার এখানে এই মার্কেট ব্রেকআপটা যেটা আছে রিয়েলাইজ করা যাচ্ছে যে লোয়েস্ট অ্যাভারেজ ইউনিট সেল অফ দ্য পিসি হতে পারে। অ্যাভারেজ সেল অফ দ্য পিসি মানে হচ্ছে তার বিক্রিটা কম হয়েছে, ঠিক আছে। তো দেখো এটা ডিপেন্ডস করে তোমার, যে ধরো একটা কোম্পানি প্রচুর প্রোডাক্ট বানাচ্ছে কিন্তু সব প্রোডাক্টই যে সে বিক্রি করতে পারছে তা নয়। তো এখানে কিছু কিছু কোম্পানির ডেটাটা যেটা দেওয়া আছে যে তার যে সেল, এই যে সেলের ইউনিট সবটা টোটালি কমপ্লিটলি ডিটারমাইন করা নেই। কেননা এখানে যে ব্রেকআপটা দরকার মানে হচ্ছে কোনটা কত টাকায় বিক্রি করেছে, কত পরিমাণ বিক্রি করেছে, কোন কম্পিউটারটা কত টাকায় বিক্রি করেছে। দেখো একটা কোম্পানিতে একরকম কম্পিউটার বানায়, মার্কেট শেয়ার বলে দেওয়া মানে এই নয় যে সে ওই একটা পার্টিকুলার ফোনই বানায়। যেমন ধরো স্যামসাং এর অনেক ব্র্যান্ড আছে, স্যামসাং এর অনেক রকমের ফোন আছে, তার কারোটা মার্কেট শেয়ার বেশি, সেই জন্য স্যামসাং কে মার্কেট শেয়ার বেশি দেওয়া হয়। তো এই ব্রেকআপ গুলো বলা নেই, উই আর আনঅ্যাওয়ার অ্যাবাউট দ্য ব্রেকআপ সেলস ভ্যালু, অর্থাৎ কোন প্রোডাক্টটার কত টাকা করে ভাগ আছে সেটা আমরা জানি না, এই কোশ্চেন থেকে সেটা বোঝা যাচ্ছে না। তো এই জন্য এটা কান্ট বি ডিটারমাইন্ড হবে, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারো আমি আবার রিপিট করছি, যে একটা কোম্পানি অনেক রকম প্রোডাক্ট বানায়, সব কোম্পানির প্রোডাক্টের ক্ষেত্রে যে ভ্যালু গুলো দেওয়া আছে সব ভ্যালু গুলোই দেখে বোঝা সম্ভব যে এর তো প্রোডাকশনটা বেশি হয়েছে কিন্তু ভ্যালু কম আছে বা বিক্রি কম আছে, এরকম দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কোনটার কত টাকা, সেটা ব্রেকআপ সেলস গুলো অর্থাৎ সেলস এর যে ভাগগুলো কোনটা কত টাকা দামের কিভাবে আছে সেটা আমরা বুঝতে পারছি না এই কোশ্চেন থেকে। তো এই জন্য এটাকে কান্ট বি ডিটারমাইন্ড হবে। তোমরা এটাকে কোশ্চেন নাম্বার 1 এর ডি অ্যান্সার করবে, কোশ্চেন নাম্বার 1 ডি অ্যান্সার করবে, ঠিক আছে।
কোশ্চেন নাম্বার বি পড়াবো। কোশ্চেন নাম্বার এ যদি না কেউ বুঝতে পারো তোমরা জিজ্ঞাসা করতে পারো। স্যার হুম এখানে নাম্বার অফ ইউনিটস সোল্ড দিয়েছে 1500 আর হুম এখানে আপনার ট্যান্ডি যে কোম্পানিটা দেখাচ্ছে বোথ দেখুন দুটো চার্টেই 6% করে দেখাচ্ছে। হুম তো হুম সেক্ষেত্রে স্যার 6% ইন্টু 1500 যদি করি ওটাই তো স্যার লোয়েস্ট বেরোবে। হ্যাঁ লোয়েস্ট বেরোবে, ঠিকই বলেছো তুমি যে ওটা। বোথ সাইড থেকেই আপনি যদি করেন দুটো চার্টেই যদি আমরা করে দেখি তো বোথ সাইডেই যেহেতু 6% দিয়েছে তো সেক্ষেত্রে তো এটা মানে এটাই লোয়েস্ট দেখাচ্ছে এবং অপশনেও রয়েছে এটা যেহেতু আপনার অলরেডি নাম্বার অফ ইউনিটস সোল্ড দিয়ে দিয়েছে অলরেডি 1500। সেটা তো বুঝতে পারলাম যে 6% তুমি ধরে ওটাকে তুমি যদি ক্যালকুলেট করো যে এটা গিভেন তোমার হেয়ার সব স্যার। থেকে দেখাচ্ছে ট্যান্ডিটা। হ্যাঁ স্যার যদি দুদিক থেকে আমি করে দেখি তো ওটাই দেখাচ্ছে স্যার। দুটো চার্টই যদি আমি কম্পেয়ার করে করি একটা করলেই হয়ে যাবে যেহেতু। কিন্তু প্রাইসটা কি আছে সেটা তুমি কি করে ডিটারমাইন করবে? ট্যান্ডির কম্পিউটারের যে প্রাইস আইবিএম এর তুলনায় কম হতে পারে, অ্যাভারেজটা তো ওখান থেকে বেরোবে না, না? এখানে কোশ্চেনটা প্রাইসের কথা জিজ্ঞেস করেছে, দেখো ভালো করে যে প্রাইসটা কি হতে পারে। আমি তো ওইটাই বলছি যে ব্রেকআপ সেলস গুলো আমি জানি না কোনটা কত টাকার দামে কি আছে। অ্যাপেল 14% মার্কেট শেয়ার নিয়ে রেখেছে। অ্যাপেল তোমার ১,৫০০ ইউনিটের মধ্যে 11% বেচেছে, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কি দামে বেচেছে, কোন কোন কম্পিউটার কত টাকায় বেচেছে সেগুলো কিন্তু বলা নেই, তাই না? সেই জন্যই তো এটা কান্ট বি ডিটারমাইন্ড। তুমি আমার কথাটা এবার বুঝতে পারলে কেন হ্যাঁ স্যার। কান্ট বি ডিটারমাইন্ড বুঝতে বললাম? হ্যাঁ বুঝতে ১,৫০০ ইউনিট সেল করেছে, আমি ধরে নিচ্ছি, কিন্তু ১,৫০০ ইউনিটের যে 6% ট্যান্ডি আছে, ট্যান্ডি কি দামে বেচেছে? এই যে একটা প্রাইস দেওয়া আছে না, 16,50,000 ডলার। তো ট্যান্ডির কম্পিউটারটা এক্সাক্টলি কত টাকা দামে বেচেছে সেই ব্রেকআপ সেলসটা দেওয়া নেই। বা ট্যান্ডি পার্টিকুলারলি মার্কেট শেয়ার অনুযায়ী যে অত টাকারই মাল বেচেছে, তাহলে তার একটা বোঝা যেত যে ধরো ট্যান্ডির জন্য পার্সোনালি বলে দিল যে ও $1,000 এর সেলস করেছে। তো 6% ইকুয়ালস টু যদি $1,000 হতো, তাহলে আমি ওটা ইজিলি বুঝতে পেরে যেতাম যে ট্যান্ডি এতগুলো প্রোডাক্ট বেচে দিয়েছে। কিন্তু এই ব্রেকআপ সেলসটাই দেওয়া নেই এখানে। ঠিক আছে? এইজন্য এটা ক্যান বি ডিটারমাইন্ড। দ্যাটস হোয়াই। ওকে ওকে স্যার। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে, ওভার দ্য পিরিয়ড 2005 and 6 if the sale value wise IBM PC increase by 50%। একটু একটা ধীরে ধীরে করব প্রত্যেকে যাতে বুঝতে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 2 করাচ্ছি, যারা বুঝতে পারবেন করি। কোশ্চেন নাম্বার 1 ওই শর্মিষ্ঠা এখন যে প্রশ্ন করলো তাতে তোমার সবাদের ক্লিয়ার হয়েছে। ও একটা এক্সাম্পল নিয়ে আসলো এবং সেখানে সেটাকে আমি বুঝিয়ে দিলাম। তো দেখো কোশ্চেন নাম্বার 2 টা একটু পড়ছি। দেখো ওভার দ্য পিরিয়ড 2005 and 6, 2005 এর ডেটা দেওয়া রয়েছে, এরা নিজেরা কোশ্চেনে 2006 কে ইনক্লুড করেছে। ঠিক আছে? ওটাতে ঘাবড়ানোর কিছু নেই। তো দেখো 2005 থেকে 2006 এর মধ্যে ভ্যালু ওয়াইজ মাইন্ডলি এটাকে ইনক্লুড করবে, ভ্যালু ওয়াইজ এ বলেছে, ভ্যালুতে। ঠিক আছে? ভ্যালু ওয়াইজ অফ দ্য IBM PC ইনক্রিজ 50%, increase by 50%, Apple by 15%। তো IBM 50% ইনক্রিজ করেছে ভ্যালুতে, আর অ্যাপেল করেছে তোমার 15% ইনক্রিজ অ্যাবাউট অন ভ্যালু। তো দেখো 15% assuming the PC sales, assuming the PC sales for all other the computer companies remain the same। এরা দুজনেই ইনক্রিজ করেছে, বাকি সবাই সমান আছে। By what percent approximately would the PC sales in the New York value wise increase over the same period? কত পার্সেন্ট ইনক্রিজ হবে? এটা জাস্ট সিম্পল কোশ্চেন আছে, কোনো কিছু অতটা প্রবলেমেটিক নেই। তো দেখো IBM এর ইনক্রিজ রেট IBM এর ইনক্রিজ রেট হচ্ছে 50%, অ্যাপেল এর ইনক্রিজ রেট হচ্ছে 15%। তো দেখো যদি আমরা এটাকে ধরে নিই 100, অ্যাজিউম করে নিচ্ছি কত 100 ইন দ্য ফার্স্ট ইয়ার। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার মানে 2005 এ।
এটা তো সবাই জানে যে টোটালটা 100ই হয়। তো 100% ইন দ্য ফার্স্ট ইয়ার। তো IBM সেলস উড বি 15% ইনক্রিজ, 50% ইনক্রিজ করে আছে। সরি, IBM টা 50% ইনক্রিজ করে আছে। তো যদি 50% ইনক্রিজ হয় তাহলে আমাকে IBM এর সেলসটা দেখতে হবে ভ্যালু ওয়াইজ। আমরা একটু দেখে নিই IBM 2005 এ সেলস কত করেছে ভ্যালু ওয়াইজ। 20, এটা একটু ভালো করে ফলো করো। 50% ইনক্রিজ করব কার? 28 এর। 28 এর 50% ইনক্রিজ হবে, ঠিক আছে? কত পার্সেন্ট ইনক্রিজ হবে? ইনক্রিজটা হবে 28 এর। তার মানে এর আধা করে দিতে হবে। 28 কে আধা করে দিলেই আমার অ্যান্সার হবে। তার মানে 14% গ্রোথ হয়ে যাবে। অর্থাৎ 2005 এ যদি IBM 2005 এ IBM যদি 28 থাকে, তো নেক্সট 2006 এ এসে IBM 28 প্লাস 14 মানে 42% গ্রোথ নিয়ে দাঁড়িয়ে থাকবে। অ্যাম আই ক্লিয়ার? যদি না কেউ বুঝতে পারো রিপিটেডলি জিজ্ঞাসা করো। আমি জাস্ট দেখলাম 50% ইনক্রিজ হয়েছে। 2005 এ IBM ছিল 28% ভ্যালু ওয়াইজ। মাইন্ডলি ফলো করবে ফার্স্ট পাই চার্টটা ভ্যালু ওয়াইজ। 28 এর যদি 50% ইনক্রিজ হয়, 28 ডিভাইডেড বাই 2 মানে অর্ধেক করে দিলেই হবে। 100% মানে 100% এর অর্ধেক মানে 50%। তার মানে 28 এর অর্ধেক পার্সেন্ট মানে হচ্ছে 28 টা ফুল পার্সেন্টেজ ধরলে অর্ধেক পার্সেন্ট মানে 15%, 50%। সরি 15 বলছি, 50%। তো 14, 28 প্লাস 14 ইজ ইকুয়াল টু 42। জাস্ট এটা হলো IBM বেরোলো। বুঝতে পেরেছো সবাই? স্যার 28 স্যার বুঝতে পারিনি। কি বলো একবার পায়েল? ওই ওখানে 28টা কি করে আসলো সেটা বুঝতে পারছি না। দেখো ভ্যালু পাই চার্টটা প্রথম চার্টটা দেখো, ওখানে IBM কত পার্সেন্ট শেয়ার দেওয়া আছে। ভ্যালু পাই চার্ট IBM পায়েল অ্যান্সার দাও যে হ্যাঁ কোথায় 28 28 এ 50% কত হবে? 14%। আর 14% যদি 2006 এ ইনক্রিজ করে তাহলে প্রিভিয়াস ছিল 28, তাহলে 28 প্লাস 14% মানে 42% টোটাল ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। তাহলে IBM এর কত পেলাম? 42%। এটা সবাই নোট করে রাখো, IBM 42%, ঠিক আছে? এরপর অ্যাপেলটা হিসেব করব। তো দেখো অ্যাপেল কি বলছে, অ্যাপেলের যে হিসেবটা আছে সেটা একটুখানি দেখে নেবো। অ্যাপেলের যে হিসেব, এটা ইনক্রিজ করে 42% হয়েছে 2006 এ, ঠিক আছে? এটা কিছু না, এটা জাস্ট ডেটা। তো দেখো 15% ইনক্রিজ হয়েছে। অ্যাপেল 2005 এ কত ছিল একটুখানি তোমরা বলতে পারবে? অ্যাপেল 2005 এ কত ছিল? অ্যাপেল 2005 এ ভ্যালু ওয়াইজ ছিল 14%। তো ভ্যালু ওয়াইজ 2005 এ যদি 14% থাকে ভ্যালুতে, তো তার 15% ইনক্রিজ হবে। তো তো 15% ইনক্রিজ হওয়া মানে সামান্য কিছু চেঞ্জেস আসলেই হয়ে যাবে, বেশি চেঞ্জেস এর দরকার নেই। 15% মানে 14 ভাগে 15% মানে খুবই কম। 5 3 15, 5 4 20, 2 দিয়ে 7 দুগুণে 14, 10, 7 3 21 বাই 10 মানে 2.1% এর গ্রোথ হবে। সামান্য করতে হবে 14 15% বার করতে হবে। আমি যখন পার্সেন্টেজ করেছিলাম সবাইকে এটা দেখিয়েছিলাম যে কোন নাম্বারের পার্সেন্টেজ বার করা কিভাবে করা যায়। তো সেই সময় ক্লাসেতে যারা ম্যাথ করেছো আমার কাছে, তো তোমরা সবাই জানো আমরা মুখে মুখে হিসেব করেছিলাম, ঠিক আছে? তো 14 হচ্ছে 2005 এর অ্যাপেলের ভ্যালু ওয়াইজ পার্সেন্টেজ শেয়ার ছিল। সেখান থেকে 15% ইনক্রিজ করেছে 2006 এ। 15% ইনক্রিজ করে গেছে 2006 এ। তো 14 এর 15% বার করলাম, 14 ইনটু 15/100 করলাম, কাটাকাটি করবে তোমরা দেখতে পাবে 21/10 হবে, ওটাকে 2.1 করে নেবে। তো কোশ্চেনটার যেটা দেখতে পেলাম, একটা IBM বাড়ছে 14 আর অ্যাপেল বাড়ছে 2.1। এইখানটা ফলো করো যেটা করছি। IBM বাড়ছে 14 আর অ্যাপেল বাড়ছে হচ্ছে 2.1।
টোটাল গ্রোথ কত হয়ে যাচ্ছে 16.1%। আমার মনে হয় ওটাই অ্যান্সার আছে 16.1% অপশনে আছে অপশন এ। অপশন এ ইজ দ্য অ্যান্সার। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন এ, দ্যাট ইজ 16.1%। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারলে, যদি না কেউ বুঝতে পারো রিপিটেডলি জিজ্ঞেস করো যে স্যার আমি বুঝতে পারিনি। আমি কিছুই করলাম না, জাস্ট 42 বেরিয়েছে যেটা, তার মধ্যে 14 ইনক্রিজ হয়েছিল, আর এটা তো 2.1% চোখের সামনে দেখতে পেলে, তাহলে 14 প্লাস 2.1 16.1% অ্যান্সার হবে ইন টোটাল গ্রোথ। ঠিক আছে, কারো কিছু ডাউট এটা থেকে, এই কোশ্চেনটা থেকে কারো কিছু ডাউট? স্যার একটা কথা জিজ্ঞাসা করব? বলো। বলছি পিসি সেলটা আমি বুঝতেই পারছি না, ওটা কি জিনিস? পিসি সেল মানে হচ্ছে কম্পিউটার বিক্রি। পিসি সেল মানে কম্পিউটার বিক্রি, পার্সোনাল কম্পিউটারকে পিসি বলা হয়ে থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কার বুঝতে অসুবিধা? স্যার কোয়েশ্চেনের মিনিংটা আরেকবার এক্সপ্লেইন করবেন? কোয়েশ্চেনটা বুঝতে পারছি না একদম। কোশ্চেনটা বলছে লাস্টের যে, দিকটা স্যার, শেষের দিকটাতে, একদম শেষের লাস্ট লাইনটার দিকে। কোশ্চেনটা বলছে, যেটা শুরু থেকেই বলে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 2টা বলছে, আবার রিপিটেডলি শোনো। 2005 এর একটা ভ্যালু ওয়াইজ ডেটা আছে, যেটা প্রথম পাই চার্টটা দেওয়া আছে, প্রথম সার্কেলে দেওয়া আছে। ঠিক আছে, বলছে ওই ডেটাটা 2006 এ এসে একটু ইনক্রিজ হয়ে গেছে, বেড়ে গেছে, মার্কেট শেয়ারটা একটু বেড়ে গেছে। কার ক্ষেত্রে কোনটা বেড়েছে সেটা বলছে যে আইবিএম বেড়েছে 50% আর অ্যাপেল বেড়েছে 15%। একটা 50 বেড়েছে, একটা 15 বেড়েছে। যদি এটা বেড়ে থাকে, বাকিগুলো যদি ইকুয়াল থাকে, বাকি সবাই সেম আছে, কিন্তু এই দুটো কোম্পানির ভ্যালু ওয়াইজ মার্কেট শেয়ার বেড়ে গেছে। ঠিক আছে, তো বলছে যে পার্সেন্টেজ কত ইনক্রিজ হবে, অ্যাপ্রক্সিমেটলি পার্সেন্টেজ কত ইনক্রিজ হবে পিসি সেল, অর্থাৎ পিসি বিক্রিতে, অর্থাৎ পিসি যে পার্সোনাল কম্পিউটার বিক্রি আছে, সেই বিক্রিতে ভ্যালু ওয়াইজে কত ইনক্রিজ হবে, এটাই কোশ্চেনটা জানতে চাইছে। পিসি সেলসে ভ্যালু ওয়াইজ নিউ ইয়র্কের ওই সেম পিরিয়ডে কত ইনক্রিজ হবে এটা জানতে চাইছে। ঠিক আছে, তো টোটাল 16.1% ইনক্রিজ হবে। এবার বুঝতে পেরেছো যে কোশ্চেনটা জিজ্ঞেস করলে? স্যার তাহলে 42%টা কেন বার করলাম স্যার? দেখো, ওটা 42%টা এই কারণে বার করলাম, তো আমার কাছে 28% ছিল, তো 14% আরো ইনক্রিজ হয়েছে। 28% প্রথমে 2005 এ ছিল, ওটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য, ওটা কোনো কাজ নেই। মানে তুমি যেটা ভাবছো যে কোশ্চেনে ওটার কোনো ভাইটাল ভূমিকা আছে, রোল আছে, তা নয়। 14% এর সাথে এটা জুড়ে রাখার জন্য তোমাকে বললাম যে 42% ওই সালের গ্রোথ রেটটা দাঁড়াবে। এখানে যেমন তোমার 14 প্লাস 2.6, এই 2.1 16.1 হবে অ্যাপেলের ক্ষেত্রে। এটা দেখে মনে হবে একই ডেটা, কিন্তু ইন টোটাল একজনের 14 বাড়ছে, একজনের 2.1 বাড়ছে, তো এটা হচ্ছে অ্যান্সার হবে। একটাতে তাদের টোটালে 42% বাড়ছে, একটাতে তাদের টোটালে 16.1% বাড়ছে। মানে ওই যে পাই চার্টটা যদি বানাই, ওখানে যেখানে তোমার আছে হচ্ছে 28 আইবিএম এর শেয়ার, তো ওখানে তোমার গিয়ে এখন লেখা দাঁড়াবে 42%। ঠিক আছে, যেখানে অ্যাপেলের শেয়ার 14 ছিল, সেখানে গিয়ে দাঁড়াবে 16.1%। ইন টোটাল সার্কেল গ্রোথে দেখবো 116.1%। বুঝতে পেরেছো? সার্কেলটা যদি ইন টোটাল 100 থাকে, 2016 গিয়ে সেটা দাঁড়িয়ে যাবে 116.1%। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। হ্যাঁ স্যার বুঝেছি। টোটাল গ্রোথটা দাঁড়িয়ে যাবে 116। একজনের 14 বেড়েছে, একজনের 2.1 বেড়েছে। ওই অ্যাপেলের সাথে যেন গুলিয়ে ফেলো না, অ্যাপেলকেও যোগ করলে 16.1 বেরোচ্ছে, ওটাই হয়তো অনেকে গুলিয়ে ফেলছে যে স্যার ওইখান থেকে ওটা শুধু অ্যান্সার করলো, আইবিএম টার কিছু বললো না, তা নয়। ইন টোটাল গ্রোথ, ইন টোটাল জেনারেল গ্রোথ। In 2005, next question দেখছি দেখো, in 2005 the average unit sale price and IBM PC was approximately in US dollar। তো বলছে অ্যাভারেজ ইউনিট সেল অনুযায়ী প্রাইস কত আছে 2005 এ আইবিএম পিসির। আইবিএম পিসির যেটা 28% শেয়ার ভ্যালু আছে আর 10% মার্কেট ভলিউম আছে মনে হয়।
দেখি 28% শেয়ার ভ্যালু আছে, এটা তো আমরা জানি, এই তো একটুখানি করলাম। 28% ভ্যালু আছে, আর IBM PC সেলসে আছে হচ্ছে 10%। এই দুটো ডেটা আছে এখান থেকে। একটা সেলস করেছে আর একটা তোমার ভ্যালু বেরিয়েছে। তো দেখো এখানে কোয়েশ্চেনটা যেটা বলেছে যে 2005 এ এভারেজ ইউনিট প্রাইস অফ IBM কত হতে পারে, সেটার আনসার জানতে চেয়েছে অ্যাপ্রক্সিমেটলি, তাও অ্যাপ্রক্সিমেট ভ্যালু জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো IBM অ্যাকাউন্টস কি করছে, 28% ভ্যালু হচ্ছে শেয়ারের অ্যান্ড 10% শেয়ার বাই ভলিউম, এটা হচ্ছে ভ্যালু, এটা ভলিউম, ঠিক আছে। এখানে দুটো জিনিসকে তোমরা মাইনরলি ফলো করো, এটা ভলিউম 10% আর এটা ভ্যালু 28%, ঠিক আছে। তো ভ্যালু আর ভলিউমের আমরা দুটো শেয়ার পেয়ে গেছি। তো যখন আমরা ভ্যালুতে ক্যালকুলেট করব তো 28% ইনটু যে ডলার প্রাইসটা আছে 16,50,000, এটার ক্যালকুলেশন করব। অ্যাম আই ক্লিয়ার? আর যখন ভলিউমে ক্লিয়ার করব তখন 10% ইনটু 15 যে ইউনিট সেল হয়েছে তার ক্যালকুলেশন করব। তো তোমরা যদি ক্যালকুলেশন করো এটা আসবে হচ্ছে 150, আর এটা যদি ক্যালকুলেশন করা হয় 28/100, 100 100 0 ক্যান্সেল দুটো, তো 28 এর সঙ্গে তোমরা একটু 16,500 কে গুণ করে বলো তো কত হচ্ছে। 28 এর সঙ্গে 16,500 কে গুণ করে বলো, 0 0 ক্যান্সেল হয়ে যাবে। 28/100 করলাম, আর দুটো 0 ক্যান্সেল হয়ে গিয়ে 16,500 পড়ে থাকবে। তো তোমরা একটু গুণ করে বলো 16,500 সঙ্গে 28 কে মাল্টিপ্লাই করলে কি আসে। Four six two zero zero. 462 তিনটে 0, তো 462 তিনটে 0 আর অ্যাভারেজ জানতে চেয়েছে, তো কি করব, 462 তিনটে 0 ডিভাইডেড বাই 150, এটা তোমরা ডিভাইড করো তো, 15 দিয়ে 446,200 কে ভাগ করো তো কত আসছে দেখো তো, 15 দিয়ে 46,200। স্যার কি বললেন আরেকবার বলুন। দেখো ওই যে 462 তিনটে 0 ডিভাইডেড বাই 150 করো, ওটাই অ্যাভারেজ সেল হয়ে যাবে, অ্যাভারেজ ইউনিট সেল প্রাইস, অ্যাভারেজ ইউনিট সেল প্রাইস ওটাই অ্যান্সার হবে 3080 3080, তাই তো। হুম। তো এটাই অ্যান্সার, দেখো 3080, অপশন ডি হচ্ছে অ্যান্সার। কে বুঝতে পারোনি এই কোশ্চেনটা? কে বুঝতে পারোনি এই কোশ্চেনটা? সবাই বুঝতে পেরেছো? এটা ভ্যালু ছিল, এটা ভলিউম ছিল, ভ্যালুর সাথে ভ্যালুকে ক্যালকুলেট করেছি, ভলিউমের সাথে ভলিউমকে ক্যালকুলেট করেছি, দিয়ে দুজনের মধ্যে অ্যাভারেজ বার করে নিয়েছি, তো অ্যাভারেজ ইউনিট প্রাইস সেল আমরা পেয়ে গেছি এখানে, ঠিক আছে। এবার মুছে দিলাম আমি কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3 করলাম। কোশ্চেন নাম্বার 4 করব। ও কোশ্চেন নাম্বার 4 তো নেই এর আর, সরি। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা এখানে অবধি সলভ হলো। বাকি কোশ্চেনটা দেখি। তোমরা কি ক্লাস 6 এর করছো সলভ? তোমরা যারা যারা এই কোশ্চেন গুলো সলভ করেছিলে প্রত্যেকে করছো সলভ ক্লাস 6 টা? ক্লাস 6 এর সেশনটা সলভ করছো? ক্লাস 6 এর যে এই প্র্যাকটিস সেশনটা দিলাম আজকে ক্লাসের, তোমরা সলভ করছো? দেবাশিস?
মানে কেউই সলভ করেনি, সবাই ক্লাসটা দেখছে। তো তোমরাই বলো কোনটা করাবো, ক্লাস 6 এর যে প্র্যাকটিস সেশনের কোশ্চেন করাবো নাকি প্রিভিয়াস ক্লাসে ক্লাস 5 এরটাই করাবো? ক্লাস 5 এর যে একটা কোশ্চেন বাকি আছে সেটা করাবো নাকি ক্লাস 6 এর কিছু কোশ্চেন করিয়ে দেবো? কারণ পরের যে কোশ্চেনটা আছে খুব ইজি আছে, ওটা করানোর কোনো মানে হয় না। স্যার তাহলে 5 টাই করালে ভালো হয় স্যার। 5 টা করালে ভালো হয়। তোমাদের কোশ্চেনটা কিন্তু পরের কোশ্চেনটা ইজি আছে, ওই কোশ্চেনটা না পারার কিছু নেই। এইটা না হয় পাই চার্টটা না হয় পারতে না, এই কোশ্চেনটা তো পরের কোশ্চেন তো খুবই ইজি আছে আমি যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে চলো 5 টায়। মনে হবে সেটা করান স্যার। আচ্ছা ঠিক আছে চলো ক্লাস 5 টাই আমি করাচ্ছি। তোমাদের ক্লাস 6 টা টোটালটাই যে সেশন প্র্যাকটিস সেশন আছে এটা প্র্যাকটিসের জন্য ছেড়ে দিলাম। তো দেখো এটা কি বলেছে যে ক্লাস 5 টা সব কোশ্চেন শেষ করে দিই, এটা ক্লাস 5 ই চলছে। আর যে প্র্যাকটিস সেশনের কোশ্চেন গুলো আছে সেটা তোমরা প্র্যাকটিস করবে, যার কোনো প্রবলেম হবে সে আমাকে যোগাযোগ করতে পারে কিংবা গ্রুপে দিয়ে দিতে পারে, নো প্রবলেম। দেখো the bar graph is given below shows the percentage distribution of the total expenditure of a company under the various expense heads during 2003 এর একটা কোম্পানির এক্সপেন্ডিচার খরচের যে স্ট্রাকচার সেটা দিয়েছে, যার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ট্রান্সপোর্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, ট্যাক্সেস আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আর&ডি মানে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, স্যালারি আছে, ইন্টারেস্ট এন্ড লোন আছে। এরকম ধরনের কোশ্চেন আমি এর আগে করিয়েছি, আবার তোমরা সেই রিপিটেডলি করাচ্ছ। তোমাদের মনে হয় ডিআই ঠিকঠাক বুঝতে পারছো না, না হয় আমি বোঝাতে পারছি না, যে কোনো একটা হবে। তো করেছি এটা। করেছো? ভেরি গুড। তো দেখো এই কোশ্চেনটা সলভ করি। এটা খুবই কোশ্চেন, আমার তো মনে হয় পাই চার্ট ছেড়ে বাকি সব করা ডিআই সব থেকে সোজা হয়। পাই চার্টটা একটুখানি তোমাদেরকে বলছিলামই যে পাই চার্ট একটু ধরনের টাফ থাকে, যেটা অনেকে ধরতে পারে না, একটু ডাউটফুল থাকে। বাকি তো সবাই কোশ্চেন সবকিছু ইজি থাকে, নো প্রবলেম হয়। তো এটা হচ্ছে বার চার্ট। তো বার চার্ট আমরা একটু করে নিই। তো যে কোশ্চেনটা করেছে তার কিছু প্রবলেম হয়েছে? যে কোশ্চেনটা সলভ করেছো তোমরা, যে বললে যে আমি স্যার করেছি 2003 যে কোশ্চেনটা দেওয়া আছে, স্যার ওটা করেছি, মানে সব টোটাল করে পরে এভারেজ দিয়ে ভাগ করেছি, তো 20 বেরিয়েছে, বি অ্যান্সার হয়েছে, সেটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা আচ্ছা একটু ওয়েট করো, আমি চার্টটাকে ঠিকঠাক সেট করে নিই যাতে আমার করাতে সুবিধা হয়। দেখো আমার চার্ট সেট করে নিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি করানো যাবে। প্রথম কোশ্চেনটা যেটা বলেছে যে the total amount of expenditure of the company is how many times expenditure of the research and development, এই কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেন দিয়েছে। তো দেখো এই কোশ্চেনটা সলভ করছি, চার্টটা দেখে দেখে আমরা সলভ করব, কোনো প্রবলেম নেই। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর কোশ্চেনটা দিয়েছে, যে বলছে টোটাল অ্যামাউন্ট এক্সপেন্ডিচার অফ আ কোম্পানি ইন হাউ মেনি টাইমস অফ দ্য এক্সপেন্ডিচার অন রিসার্চ ডেভেলপমেন্ট, যা এক্সপেন্ডিচার অ্যামাউন্ট ওই কোম্পানি স্পেন্ড করে, ঠিক আছে, তো এটার কত পার্সেন্টেজ হচ্ছে শুধুমাত্র রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যায়। খুব সুন্দর কোশ্চেন। তো দেখো আমরা এই যে এক্সপেন্ডিচার আর&ডি তে আছে, আর&ডি যেটা আমরা টোটাল পার্সেন্টেজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 5%, তাই তো। লেটস আর&ডি ইজ 5%, লেটস হবে না, এটা আর&ডি 5% বলে দেওয়া আছে, এটা ধরার কিছু নেই। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট 5%, ঠিক আছে। এরপরে আমার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কি করতে হবে, যে টোটাল এক্সপেন্ডিচারটা আমাকে জানি না, তো আমাকে সেটাকে ধরে নিতে হবে। লেট the expenditure is equal to x, ফাইন। তাহলে এক্সপেন্ডিচার কত হচ্ছে
এক্স, ঠিক আছে? R&D তে কত যাচ্ছে 5%। তাহলে R&D 5% যদি হয় তাহলে 5% অফ কার? 5% অফ এক্স এর। 5% অফ কার? এক্স এর। তাহলে এই R&D টা 5/100 মাল্টিপ্লাই বাই এক্স, তাহলে x/20। তাহলে R&D এক্স এর কত বেরোলো? x/20 বেরোলো। এখানে অবধি কারো যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারো। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কে এক্স ধরে নিয়েছি, সরি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট 5% আছে, এক্সপেন্ডিচার এক্স ধরে নিয়েছি, তাহলে নিশ্চয়ই 5% এক্স এর উপরই বেরোবে। তো এই যে 5% এক্স এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি x/20 দেবে, ঠিক আছে? এই অবধি তোমরা এটাকে বুঝে নিলে। এরপরে বলেছে যে টোটাল এক্সপেন্ডিচারের সঙ্গে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের রেশিও বার করো। খুব সুন্দর কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন। এটা হচ্ছে R&D এর বেরোলো, R&D এর টোটালের সঙ্গে এটা বেরোলো, ঠিক আছে? তারপরে বলেছে দেখো, তাহলে রেশিও বার করতে বলেছে। রেশিও বার করছি আমরা, রেশিওটা বার করছি। তো দেখো রেশিও কার সাথে কার তুলনা করতে বলেছে? R&D এর সাথে টোটাল এক্সপেন্ডিচারে। টোটাল এক্সপেন্ডিচার আমরা জানি এক্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেরিয়েছে x/20, ঠিক আছে? তো আমরা যদি রেশিও ক্যালকুলেট করি, এই 20টা উপরে চলে যাবে, আর ওপর নিচে যেহেতু সেম জায়গায় এক্স আছে, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে। তো 20:1, অর্থাৎ টোটাল এক্সপেন্ডিচার যদি 20 ভাগ থাকে তাহলে 20 টাকা ইউজ করা হয়, তাহলে 1 টাকা শুধুমাত্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইউজ করা হয়। আন্ডারস্ট্যান্ড? 20:1 হবে। টোটাল এক্সপেন্ডিচার যদি 20 টাকা ইউজ করা হয়, শুধুমাত্র 1 টাকা তোমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইউজ করা হয়, ঠিক আছে? কার কোশ্চেনটা বুঝতে অসুবিধা হয়েছে? কারো কোশ্চেনটা বুঝতে অসুবিধা হয়েছে? আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট কোশ্চেনটা করাচ্ছি, দেখো। কোশ্চেন নাম্বার 2 বলেছে ইফ দ্য এক্সপেন্ডিচার অন অ্যাডভার্টাইজমেন্ট ইজ 2.10 লাখ, 2.10 লাখ, অর্থাৎ 2.10 কোটি টাকা খরচা করে, দেন দ্য ডিফারেন্স বিটুইন এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যাক্সেস ইজ। তাহলে ডিফারেন্স কার কার বার করতে বলেছে? যে এক্সপেন্ডিচার অ্যান্ড ট্রান্সপোর্টের খরচা কত, বলে ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যাক্সেস ইজ। এটার থেকে ওটার থেকে বার করতে বলেছে, মানে একটার বলে দিয়েছে অন্যটা বার করে নাও, এরকমই। তাহলে দেখো টোটাল এক্সপেন্ডিচার আমরা হচ্ছে ধরে নিচ্ছি এক্স কোটি টাকা, এক্স করোড়। তো দেন 15% অফ এক্স, অর্থাৎ 15% কার? 15% আমরা কি দেখতে পাচ্ছি? যে যে তোমার যে অ্যামাউন্টের ভ্যালুটা বলে দিয়েছে, অর্থাৎ এক্সপেন্ডিচার অন অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের 15% কার, কার 15% অফ এক্স ইকুয়ালস টু কত বেরিয়েছে? 2.10 কোটি টাকা। এটা আমরা লিখতে পারি, এটা না লেখার ডাউটফুলের কিছু নেই। তাহলে 15% অফ এক্স যেটাই হবে সেটাই এখানে ভ্যালুটা হবে। আমাকে এক্স এর মানটা বার করতে হবে, টোটাল এক্সপেন্ডিচারটা বার করতে হবে। তো দেখো এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু এটাই হবে, এক্স ইকুয়ালস টু 2.10 গুণিতক 100/15। এটা কেন করলাম? আমরা এখানে এটা ডিরেক্টলি লিখে দিলাম, তোমাদের সুবিধার জন্য আমি এটাকে ভেঙে লিখি। 15 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 যেটা থাকবে সেটাই 2.10 হতো। অনলি এক্স কে বার করতে গেলে এটা টোটালি উল্টে যাবে, 2.10 গুণ 100/15, ঠিক আছে? যেটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে তোমার, এই নিচে 10 নিয়ে আসি, 100 নিয়ে আসবো, 100 কেটে যাবে। 15 সাথে 10 কে যদি আমরা ক্যালকুলেট করি, 3 দিয়ে ফার্স্টে যাই, তো 70 হবে, 5×4 70 হয়। তাহলে 14 হচ্ছে তোমার কার ভ্যালু? 14 করোড় টোটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ এক্স এর ভ্যালুটা হচ্ছে 14 করোড়। এক্স এর ভ্যালুটা হচ্ছে 14 করোড়, আমার বেরিয়ে গেল, ঠিক আছে? এরপরে বলেছে দেখো যে যদি 14 কোটি টাকা টোটাল এক্সপেন্ডিচার হয়,
তাহলে ডিফারেন্স বার করতে বলেছে দ্য এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যাক্সেস এর উপর। তাহলে এটা বার করা খুবই সোজা। 14 কোটি টাকা যদি টোটাল এক্সপেন্ডিচার হয় তাহলে আমরা ডিফারেন্সটা কিভাবে বার করব দেখে নিই। দুজনের কত কত পার্সেন্টেজ আছে দেখো, দুজনের পার্সেন্টেজ আছে, একটা মনে হয় 12.5%, একটা মনে হয় 10%। তাহলে এদের ডিফারেন্সটা পার্সেন্টেজে আগে বের করে নিই, তারপরে 14% সঙ্গে তুলনা করে নিলেই হয়ে যাবে 14 কোটি টাকার সঙ্গে। তাহলে আমরা কি করছি দেখে নাও, যে এক্সপেন্ডিচারের ডিফারেন্সটা এক্সপেন্ডিচারের সাথে তোমার ট্রান্সপোর্টের ডিফারেন্সটা এটা 12.5% আছে, এটা 10% আছে। চার্টেতে তোমরা ভালোভাবে দেখতে পাবে এদের ডিফারেন্সটা এখানে দাঁড়াচ্ছে 2.5%। ঠিক আছে, 2.5% কার টোটাল এক্সপেন্ডিচারের ওপর 14 কোটি টাকার ওপর 2.5% ডিফারেন্স। এটা যা বার করে নেবো সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো 22.5% ইন্টু 100 করলে এটা যদি আবার ক্যান্সেল করে দিই তাহলে 10 আরো বেড়ে গেল। তাহলে এখানে তোমার আসছে 4×25 = 100 আর 40, মানে 1/1/40, এটা 2 দিয়ে যায় 7। তাহলে 7 ডিভাইডেড বাই 20, আমরা এটা দেখতে পাচ্ছি 7 ডিভাইডেড বাই 20 মানে হচ্ছে প্রায় কাছাকাছি 0.35 করোড়। 0.35 করোড় অর্থাৎ বলতে পারো 0.35 করোড়, যেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। যদি 0.35 করোড় যদি থাকে, এটা আমরা বলতে পারি 35 লাখ টাকা। 0.35 করোড় মানে হচ্ছে 35 লাখ টাকা। 7/20 করবে, দেখবে 0.35 আসবে, যেটা কোটির হিসাবে আসবে। এবং ডিফারেন্সটা যেটা 0.35 করোড় মানে হচ্ছে 35 লাখ টাকা। এটা সবাই জানো যে 0.35 করোড় মানে হচ্ছে 35 লাখ টাকা। কারো এখান অব্দি বুঝতে অসুবিধা? যে কোশ্চেন গুলো করালাম, এই দুটো যে কোশ্চেন করালাম, কারো বুঝতে অসুবিধা? পায়েল বুঝতে পারছো? স্যার এখানে 14 কি করে আসলো? এখানে বুঝতে পারছি না। 14 কি করে আসলো বুঝতে পারলে না? আমি টোটাল এক্সপেন্ডিচারটা ধরে নিয়েছি এক্স, ঠিক আছে? তার হুম, মধ্যে দেখো একটা জায়গায় বলে দিয়েছে যে একটা এক্সপেন্ডিচার বলে দিয়েছে 2 কত 1 ওটা কোটি টাকা। কার কার বলে দিয়েছে? যে অ্যাডভার্টাইজমেন্টের 15% মানে হচ্ছে 2.1 কোটি টাকা। তাহলে 100% মানে কত? 14 কোটি টাকা। যদি 15% মানে 2.1 হয়, তাহলে 100% মানে 14 কোটি হবে। দেখবে, তোমরা করে দেখবে, ওটাই হ্যাঁ, হবে। হ্যাঁ ঠিক স্যার আছে? একদম। ঠিক আছে এখান স্যার। হ্যাঁ, থেকে হ্যাঁ। এখান থেকে দেখো দুজনের তুলনা করে নিয়েছি। এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যাক্স, ট্রান্সপোর্টের হচ্ছে এটা আর ট্যাক্স এর হচ্ছে এইটা। এটা ট্রান্সপোর্টের দেখবি পার্সেন্টেজ লেখা আছে 12.5%, ট্যাক্স এর লেখা আছে 10%। এদের ডিফারেন্সটা আগে করে নিয়েছি, 14 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিই, জাস্ট এইটাই কাজ করেছি, আর কিছু করিনি। তো দেখো নেক্সট কোশ্চেন করাচ্ছি। নেক্সট কোশ্চেনটা খুব ইজি আছে। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ টোটাল এক্সপেন্ডিচার অন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্ট টু দ্য টোটাল এক্সপেন্ডিচার অন ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট লোন। এটা তোমরা নিজেরা ট্রাই করবে। তোমাদের বুঝতে এক্সামের পেরেছি। আগে কত পার্সেন্টেজ বেরিয়েছে বলো অ্যান্সার? ওই ডি অ্যান্সারটা বেরিয়েছে। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর করেছো। একদম সোজা কোশ্চেন ছিল এটা। আমি যেভাবে বাকিগুলো কোশ্চেন করালাম ঠিক সেইভাবে ট্রাই করবে। তবু আমি বলে দিচ্ছি কি করবে। এক্সপেন্ডিচার অ্যামাউন্টটাকে এক্স ধরে নেবে। লেট দ্য এক্সপেন্ডিচার অ্যামাউন্ট ইজ এক্স, টোটাল অ্যামাউন্টটা এক্স। এরপরে দেখো ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্টের কত কত আছে, 20 আছে একটা, আর একটা 12.5 আছে। ঠিক আছে, একটু ফলো করো, দেখো চারটাকে, 20 আর 12.5 আছে। এটা কার আছে? এক্স এর ওপর আছে। এক্সপেন্ডিচার টোটাল এটা, হ্যাঁ টোটাল এক্সপেন্ডিচার করিয়ে দিই তোমাদের। টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে এইটা। তো 32.5 বেরোচ্ছে কার? এক্স এর সাথে। অফ এক্স মানে অলওয়েজ মাল্টিপ্লাই, হ্যাঁ কেউ যেন এটা ভুলে যেও না। তোমাদের জন্য বারবার আমি বলি অফ মানে হচ্ছে এখানে মাল্টিপ্লাই হয়। তোমরা ছোটবেলা থেকেই করছো, অনেকে হয়তো ভুলে যেতে পারো। এটা একটা রেশিও বেরোলো, ক্যালকুলেট করার দরকার নেই, এটা আমি রেখে দেবে।
প্রত্যেকটারই তাই বেরোবে। এটাকে জাস্ট ভালোভাবে লিখে দিতে পারো 32.5x বাই 100, এটা লিখে দিতে পারো, আর এর বাইরে কিছু লেখার দরকার নেই। নেক্সট দেখো, টোটাল এক্সপেন্ডিচার ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট লোন, ট্যাক্সের ক্ষেত্রে আর ইন্টারেস্ট লোনের ক্ষেত্রে এই দুটো যোগ করব। আর এখানে এটা কি কি ছিল তোমরা লিখতে পারো, ইনফ্রাস্ট্রাকচার আইএনএফএ, আর একটা ট্রান্সপোর্ট, এইটা লিখতে পারো, ট্রান্সপোর্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার। ট্যাক্সের ক্ষেত্রে দেখো, ট্যাক্স অনলি ট্যাক্স আছে 10, আর ইন্টারেস্ট অন লোন আছে 17.5, এদের দুজনের যোগ করো 27.5 আসবে, তার সঙ্গে এক্স কে মাল্টিপ্লাই করবে, এটা অফ এক্স, হ্যাঁ এর সঙ্গে অফ এক্স এর তুলনা বাই 100, এদের দুজনের রেশিও বার করো, তোমার দেখবে অ্যান্সার চলে আসবে। এদের দুজনের রেশিওতে 100 ক্যান্সেল হয়ে যাবে, এক্স এক্স এমনি গায়েব হয়ে যাবে, শুধু 27:32.5 করবে, তাহলে দেখবে অ্যান্সার চলে আসবে। 27 এইটার সাথে এটার ক্যালকুলেশন করবে, বাকি অলওয়েজ সবকিছু ইকুয়াল আছে বলে গায়েব হয়ে যাবে, থাকবে না, ওইগুলো কাটাকাটি হয়ে যাবে। তো তোমাদের অ্যান্সার অপশন ডি হবে, ঠিক আছে? 13:11 অ্যান্সার হবে, বুঝতে পেরেছো? 13 আর 11 এটা অ্যান্সার হবে। এই কমন কত নিয়েছিল গো, কে লাস্টে অ্যান্সার বললে ডি, যে এর মধ্যে কমন ফ্যাক্টর কত পেয়েছিল তুমি? কমন ফ্যাক্টর কত ছিল? 11 প্রথমে দুগুণে কাটাকুটি করলাম, ওপরে 65 হলো, তারপরে 55, 25 কমন ফ্যাক্টর হবে, 25 কমন ফ্যাক্টর হবে তোমাদের, হুম। ঠিক আছে? 25 কমন ফ্যাক্টর হবে। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখি, 4 নম্বর কোশ্চেন বলছে ইফ দ্য ইন্টারেস্ট অন লোন অ্যামাউন্ট ইজ ₹2.4 crore, লোনের পার্সেন্টেজটা আমরা জানি, অ্যামাউন্টটা আজকে এখানে বলে দিয়েছে 2.45 crore, total expenditure, then the total amount of expenditure on advertisement, taxes and research of development is, ওফ, মানে জাস্ট ঘুরিয়ে নাক দেখাচ্ছে সব সময়, এডিভি প্লাস ট্যাক্স প্লাস রিসার্চ আর&ডি এর টোটালটা বার করতে বলেছে, এটা বলে দেওয়া আছে, কিছুই না। লোনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 17.5 বার করতে হবে, সেটা মানে দেওয়া আছে 2.5, পায়েলের কথা অনুযায়ী, বা পায়েল 100% ধরে শিখেছে, তো 100%টা বার করবে, 100% বেরোবে তোমার ওই সেম 14ই বেরোবে, ঠিক আছে? যেটা আগের কোশ্চেনে করে দিয়েছি, এক্স এর ভ্যালু বার করা, সেটাকে এক্স বার করতে পারো কিংবা 100 ধরেও বার করতে পারো, তোমাদের যেটা মার্জি, এক্স ধরেও বার করতে পারো, লেটস দা টোটাল এক্সপেন্ডিচার এক্স ধরেও যেতে পারো, কিংবা 100 ধরেও যেতে পারো। 17.5 বলে দিয়েছে 2.45 কোটি টাকা, তাহলে 100টা হবে 14 কোটি টাকা, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট, ট্যাক্স অ্যান্ড আর&ডি যেগুলো শেয়ার আছে সেটা যোগ করবে, দেখবে একটা আছে 15, একটা আছে 10, আর একটা আছে 5, 15, 10, 5 এদের যোগ করলে হচ্ছে 30 আছে, 30% হয়, 14 কোটি টাকা 30% বার করবে, ঠিক আছে? 30% অফ 14 crore, অ্যান্সার তোমার এসে যাবে 4.2 crore, ঠিক আছে? যদি 30% 14 কোটি টাকার বার করো, 14 কোটি টাকা মানে 100%, তার 30% বার করবে, ঠিক আছে? তো তোমার এসে যাবে অ্যান্সার 4.2 crore। এর সোজা রুলও বলে দিয়েছিলাম, এই 100 10% মানে হচ্ছে 1.4, তাহলে 10% যদি 1.4 হয় 3 গুণ করে দাও, তাহলে 3 14 42, 4.2 অ্যান্সার হবে, এটা মুখে হয়ে গেল। 100 যদি 14 হয় তাহলে 10 মানে 1.4, আর একসঙ্গে 30টাতে কটা 10 আছে? 3টে 10 আছে, তাহলে 1.4 কে 3 গুণ করে দিলে 4.2 হয়, মুখে অ্যান্সার হবে এটা। স্যার এটা আরেকবার বলবেন স্যার? কোনটা বলো পায়েল? এই কোশ্চেনটার অ্যান্সারটা প্রথম থেকে আরেকবার বললে ভালো হয়। লোনের যে অ্যামাউন্টটা বলে আছে সেটা দেখো কোশ্চেনে 2.4 crore, লোনের যে পার্সেন্টেজটা যেটা আমাদের চার্টে দেওয়া আছে 17.5 crore, এই সরি 17.5%, তাই তো পায়েল? রেসপন্স কত থাকবে? 17.5%, ঠিক আছে? তাহলে 17.5 যেটাই, সেটাই 2.45 কোটি টাকা। তোমার যেভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন শিখিয়েছিলাম, 17.5 যদি 2.45 কোটি টাকা হয়, তাহলে 100% মানে হচ্ছে 14 কোটি টাকা।
এটা বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক আছে। তারপরে দেখো অ্যাডভার্টাইজমেন্ট, ট্যাক্স আর আর&ডি টোটাল অ্যামাউন্টটা জানতে চেয়েছে। আমি কিছুই করিনি। এখানে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে ট্যাক্স, এটা হচ্ছে আর&ডি, এদের টোটাল করে দিয়েছি 15%, 10% আর 5% এর যোগ করে দিয়েছি। যোগ করে দেখবে 30% আসবে। 30% কার বার করতে হবে? 14 কোটি টাকার বার করতে হবে, 14 crore বার করতে হবে। আমি জানি 100% মানে 14 কোটি টাকা। যদি 100% 14 কোটি টাকা হয়, তোমাদের শিখিয়েছিলাম 10% মানে 1.4 কোটি টাকা হবে। 1.4 কোটি টাকা যদি আমি 10% এর ভ্যালু জানি, আমাকে 30% যেতে হবে। তাহলে 10% 1.4 হলে 3 গুণ। তার মানে 30% হয়, 10% এর 3 গুণ 30% হয়, তাহলে 1.4 এরও 3 গুণ করতে হবে। 1.4 কে 3 গুণ করলে 4.2 কোটি টাকা হবে। এটা মুখে মুখে অ্যান্সার হয়ে গেল। কার বুঝতে অসুবিধা হয়েছে এখন অবধি বলো? স্যার বোর্ডটা একটু তুলুন, নিচটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ। 5 নম্বর কোশ্চেনটা তোমরা করে নিতে পারবে না? আমাকে আবার করিয়ে দিতে হবে? এটা তো খুব ইজি কোশ্চেন গো। তোমরা পারবে? হ্যাঁ স্যার। কে বললো পারবে? ঠিক আছে, করে নিও। সবাই পারবে নাকি দেখিয়ে দিতে হবে? 5 নম্বর কোশ্চেন কি দেখিয়ে দিতে হবে না সবাই পারবে? রেসপন্স করো তোমরা। তোমরা তো এতক্ষণ ক্লাসটা করলে বা এরকম ধরনের কোশ্চেন এতগুলো সলভ করালাম আমি তোমাদের। প্রায় 6 দিনের ক্লাস নিয়েছি, 6 দিনে অনেক কোশ্চেন সলভ করে দিয়েছি প্রথম ডে 1 থেকে। তো বলো 5 নম্বর কোশ্চেনটা সলভ করতে পারবে না এটাও দেখিয়ে দিতে হবে? তাপসকে তো কিছুই জিজ্ঞাসা করেনি আজ ক্লাসে। তাপসের কি খবর ডিআই তে? স্যার বলুন। হ্যাঁ, তোমার খবর কি? ডিআই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার 5 নাম্বারটা মনে হয় করা হয়েছিল। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার, আমি এখন অঙ্কটা দেখছি, মনে হচ্ছে করা হয়েছিল এটা। আচ্ছা, 5 নম্বর করানো হয়েছিল। তাহলে তো আর কোনো অসুবিধা নেই। সবার কাছে 5 নম্বরটা আছে? জ্যোতিকা, হরিদাস, দেবাহুতি? না স্যার 5 নম্বরটা তো করানো হয়নি। এটাই হয়নি তো 5 নম্বরটা কি করে হবে? আচ্ছা, 5 নম্বর হয়নি বলছে, ঠিক আছে। যাই হোক, তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, তোমরা তো রেসপন্স করো যে 5 নম্বর পারবে কিনা না দেখিয়ে দিতে হবে। স্যার পারবো। সবাই পারবে? দেবাহুতি, এক এক করে জিজ্ঞাসা করি দেখি প্রত্যেকে পারবে কিনা। হ্যাঁ স্যার তাহলে দেখি। স্যার ট্রাই 5 করলে নাম্বার হবে, কোশ্চেন, ট্রাই করলে হবে 5 স্যার। নাম্বার কোশ্চেনটা আপনি সবাইকে জিজ্ঞেস করে করে অ্যান্সার নিয়েছিলেন, সবার মুখে মুখে যোগ করে করে। আমার স্পষ্ট মনে আছে এটা আপনি করিয়েছেন। এটা কে বললো? কে রেসপন্স করলে একবার রিপিট করো, বুঝতে পারলাম না তার নামটা। 5 নম্বর কোশ্চেন করিয়ে দিয়েছি, তাহলে বলছো একজন, এক একজন বলছে হ্যাঁ করায়নি। স্যার, আমি বলছি এটা স্পষ্ট মনে আছে আপনি করিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো করানো থাকলে খুবই ভালো, আর না করানো থাকলে তোমরা ট্রাই করো। না তো আমি তো আছি নেক্সট ক্লাসে কোনো না কোনো দিন তোমাদের সাথে আবার তো দেখাই হবে। সেদিনকে জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? আপাতত এই কোশ্চেনটা তোমাদের করতেই দিলাম। ধরে নাও যে জাস্ট তোমাদের টেস্ট নিলাম, এত কোশ্চেন করিয়ে দিয়েছি, জাস্ট এটা তোমাদের ওপর ছেড়ে দিলাম যে তোমরা নিজেরা ট্রাই করো। তবু আমি জাস্ট ইনফরমেশন বলবো, এক্স ধরে যেমন ভাবে এগিয়েছি সেরকম ভাবে এগোবে। লেস দ্য টোটাল এক্সপেন্ডিচার এক্স, 75% অফ এক্স বার করবে, 12.5% অফ এক্স বার করবে। এদের দুজনের ডিফারেন্স করবে, দেখবে 5/100 হবে, 5x/100 হবে। কার সাথে তুলনা করতে বলেছে? ট্রান্সপোর্টের সাথে। তাহলে ডিফারেন্সটা উপরে রাখবে, ট্রান্সপোর্টে 12.5% নিচে রাখবে, মানে 12.5x/100 যেটা হবে সেটা নিচে রাখবে, দিয়ে 40% অ্যান্সার হবে, ঠিক আছে? বা এটাও করতে পারো, 17.25 ইন্টু মাইনাস, সরি 17.25, আচ্ছা করেই দিই, তোমাদের সুবিধাই হয়ে যাবে এত বলার থেকে। জাস্ট এটা করবো, 17.5 মাইনাস 12.5 করবে, এত ঘোরানোর দরকার নেই। 5 বেরোবে, 5% বলো বা 5 যাই বেরোক না কেন সেটাই বেরোবে।
তুলনা করতে বলেছে ট্রান্সপোর্টের সাথে 12.5 বাই 5 ইন্টু 100 করবে, অ্যান্সার আসবে 40%, ঠিক আছে? এইটা হচ্ছে প্রসেস, এই প্রসেসে করে নেবে, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 17.5 মাইনাস 12.5, একটা হচ্ছে তোমার লোন, ইন্টারেস্ট অন লোন, আর একটা ট্রান্সপোর্টের সাথে তুলনা করতে বলেছে, এদের ডিফারেন্স হচ্ছে 5 এর সাথে ট্রান্সপোর্টের তুলনা করবে, 40% অ্যান্সার হবে। আর মনে হয় মুখে মুখে করিয়ে দিয়েছিলাম, যারা করেছিলে সেদিনকে ভালো, আর যারা হয়নি তাদেরকে বলে দিলাম। তো আজকের ক্লাস এই অবধি, প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক থাকলো। তারা যারা ফিলোসফি কোশ্চেন অ্যাটেন্ড করতে যাচ্ছ এই শনিবার। বলো। স্যার বলছি এই যে হিস্টোগ্রামের পরে যেটা আছে যে টেবিল চার্টটা, স্যার এখানে ওই হিস্ট্রিতে 60 আছে আর একটা আছে 40, এটা কি 100 হবে? দেখুন তো 60 এর মধ্যে পরীক্ষা হয়েছে, আর একটা দেখছি আর একটা 40 এর মধ্যে আছে। আচ্ছা দাঁড়াও, ওয়েট, আমি খুলছি। প্র্যাকটিস সেশনে যে কোশ্চেনটা দেওয়া আছে তোমরা বাড়িতে নিজেরা তৈরি করো, রেডি করো, হ্যাঁ, দিয়ে আমি এটার অ্যান্সার শিট পাবলিশ করে দেবো বিফোর স্যাটারডে। চিন্তা নেই, আমি শুক্রবারের মধ্যে অ্যান্সার শিট সৌমেনকে দিয়ে দেবো, সৌমেন তোমাদের গ্রুপে দিয়ে দেবে। আচ্ছা হরিদাস, কি বলছিলে তুমি? বলো কোনটা তোমার ডাউট আছে, কোনটা বলো। স্যার ওই যে হিস্টোগ্রামের পরে যেটা আছে যে হিস্ট্রি, এই যে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি আর কম্পিউটার সায়েন্স, এখানে স্যার কতর মধ্যে পরীক্ষা হয়েছে, এই যে লাস্টে 60